আসসালামু আলাইকুম, সবাইকে লার্ন উইথ নিলয় চ্যানেলে স্বাগতম। গত লেকচারে আমরা হৃৎপিণ্ডের কপাটিকা পর্যন্ত পড়েছিলাম। আজকের লেকচার হচ্ছে হার্টবিট কার্ডিয়াক চক্র, এখান থেকে শুরু করার কথা। তো আজকের লেকচারের প্রথমেই আমরা জানব যে হার্টবিট বা কার্ডিয়াক চক্র কি, তারপর হচ্ছে এর সাথে সম্পর্কিত পড়াগুলো। তো আমি তোমাদের প্রথমেই বলে রাখবো যে আজকে হার্টবিট বা কার্ডিয়াক চক্র এই পড়াটা বুঝতে চাইলে আমি অনুরোধ করব তোমরা যেন হচ্ছে আগের ভিডিও লেকচারটা দেখে আসো, কেননা হচ্ছে সেখানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে এবং আজকের পড়াটা বোঝার জন্য হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সম্পর্কে তোমার স্বাভাবিক যে জ্ঞান থাকা জরুরি সেটার প্রয়োজন হবে। তো একথা বলেই আমরা হচ্ছে আজকের পড়ায় চলে আসি। শুরু হচ্ছে হার্টবিট বা কার্ডিয়াক চক্র। তো বইয়ের একদম প্রথমেই বলা হচ্ছে দুইটা টার্ম, একটা হচ্ছে সিস্টোল, একটা হচ্ছে ডায়াস্টোল। আমাকে জানতে হবে সিস্টোল মানে কি, আমাকে জানতে হবে ডায়াস্টোল মানে কি। খেয়াল করো, হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচনকে বলা হয় সিস্টোল এবং প্রসারণকে বলা হয় ডায়াস্টোল। তার মানে আমার হৃৎপিণ্ডে যে চারটা প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠগুলোর ধারাবাহিক সংকোচন প্রসারণের মাধ্যমেই হয়তো সারা দেহে রক্ত সরবরাহ হয়। এর মধ্যে প্রকোষ্ঠগুলোর সংকোচনকে স্পেসিফিক বলা হয় সিস্টোল। তার মানে এটা আমরা মনে রাখবো কিভাবে? মনে রাখার সহজ কৌশল হচ্ছে সংকোচন শুরু হয় দন্ত স দিয়ে, সিস্টোল শুরু হয় দন্ত স দিয়ে। তার মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলোর সংকোচন, এটাকে আমরা কি বলবো? সিস্টোল। ঠিক একইভাবে হৃৎপিণ্ডে যে প্রকোষ্ঠ আছে সেই প্রকোষ্ঠগুলোর প্রসারণকে আমরা কি বলবো? ডায়াস্টোল। এইবার এই সিস্টোল এবং ডায়াস্টোল এদেরকে একত্রে বলা হয় হার্টবিট। তার মানে একটা সিস্টোল একটা ডায়াস্টোল, এদেরকে আমরা একত্রে কি বলি? হার্টবিট বা হৃদস্পন্দন। এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দনের হার প্রতি মিনিটে কত? 70 থেকে 80 বার। তার মানে প্রতি মিনিটে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির হৃদস্পন্দন হার হচ্ছে 70 থেকে 80 বার। এইবার একটা হার্টবিট সম্পন্ন করতে, অর্থাৎ একটা সিস্টোল ও একটা ডায়াস্টোলের মধ্যবর্তী সময়কালে হৃৎপিণ্ডের ভিতরে যেই সমস্ত ঘটনা ঘটে সেটাকে একত্রে বলা যেতে পারে কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। দেখো এখানে সংজ্ঞাতে তাই বলেছে, প্রতিটি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টোল ও ডায়াস্টোলের যে চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় তাকে বলা হয় কার্ডিয়াক চক্র বা হৃদচক্র। এইবার খেয়াল করো, যদি প্রতি মিনিটে গড়ে 75 বার হার্টবিট হয়, যেহেতু হচ্ছে প্রতি মিনিটে হার্টবিট হয় 70 থেকে 80 বার, আমরা ধরে নিচ্ছি গড়ে 75 বার, তাহলে প্রতি মিনিটে হার্টবিট হচ্ছে কয়বার? 75 বার। মানে হচ্ছে তোমার যে 75 বার হার্টবিট হতে আমার সময় লাগছে হচ্ছে 60 সেকেন্ড। তাহলে প্রতিটি হার্টবিটের জন্য কতটুকু সময় তুমি পাচ্ছ? প্রতিটা হার্টবিটের জন্য তুমি সময় পাচ্ছ হচ্ছে 0.8 সেকেন্ড। এই 0.8 সেকেন্ডের মধ্যে যে সমস্ত ঘটনাবলী ঘটে সেটাকে আমরা বলি কার্ডিয়াক চক্র। এ কারণে আমরা বলি এমসিকিউ কার্ডিয়াক চক্রের সময়কাল কত? 0.8 সেকেন্ড। ঠিক আছে, যদি এটা বুঝে যাই আমরা চলে আসব কার্ডিয়াক চক্র চলাকালীন হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন। এই পড়াটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এমসিকিউ এর জন্য প্রয়োজনীয় এবং এইচএসসির অন্যতম জনপ্রিয় একটা সিকিউ। তার মানে এই পোর্শনটা সিকিউ এমসিকিউ দুইটার জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা চলে আসি কার্ডিয়াক চক্র চলাকালীন হৃৎপিণ্ডের মধ্যে রক্ত সংবহন প্রক্রিয়া। কার্ডিয়াক চক্র আমরা আসলে 4টা ধাপে ব্যাখ্যা করতে পারি। প্রথম ধাপটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, দ্বিতীয় ধাপটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল, তৃতীয় ধাপটা হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল এবং চতুর্থ ধাপটা হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। তার মানে আমরা কি কি পেলাম? আমরা প্রথম ধাপটা পেলাম হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল, দ্বিতীয় হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল, তৃতীয় হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টোল, চতুর্থ হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোল। এইবার আমরা এই 4টা ধাপ ধারাবাহিকভাবে হচ্ছে বর্ণনা করব।
খেয়াল করো, কার্ডিয়াক চক্রের প্রথম ধাপটা হচ্ছে অ্যাট্রিয়ামের ডায়াস্টল। দেখো কি বলা হয়েছে, যে এ সময় অ্যাট্রিয়াম দুটি প্রসারিত বা শিথিল অবস্থায় থাকে এবং কি হয়, ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কপাটিকা বন্ধ হয়। তাহলে এই দেখো খাতার মধ্যে, এটা হচ্ছে আমার ডান অ্যাট্রিয়াম, এটা হচ্ছে আমার বাম অ্যাট্রিয়াম। তার মানে এই দুটো হচ্ছে কি, এই দুটো হচ্ছে অ্যাট্রিয়াম। তাহলে খেয়াল করো, অ্যাট্রিয়ামের ডায়াস্টল, আমরা যেহেতু বলেছিলাম সিস্টল মানে হচ্ছে সংকোচন, তার মানে ডায়াস্টল মানে হচ্ছে প্রসারণ। তার মানে অ্যাট্রিয়াম যখন ডায়াস্টলিক স্টেটে থাকে বা প্রসারিত অবস্থায় থাকে, তখন কি হয়, এই ডান অ্যাট্রিয়াম এবং বাম অ্যাট্রিয়াম, দুইটা অ্যাট্রিয়ামই শিথিল অবস্থায় থাকে। এবং এই যে আমার ট্রাইকাসপিড ভালভ এবং এই যে হচ্ছে বাইকাসপিড কপাটিকা, এই দুটো কপাটিকা কি হয়, বন্ধ থাকে। তো এই বন্ধ থাকা অবস্থায় হয় কি, তোমরা যদি গত লেকচারটা দেখে থাকো, এই অবস্থায় হয় ইনফিরিয়র ভেনাকাভা দিয়ে কি হয়, নিম্নাঙ্গ থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে এসে প্রবেশ করে। সুপিরিয়র ভেনাকাভা দিয়ে কি হয়, শরীরের উপরের অংশ থেকে রক্ত ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং কি করোনারি সাইনাস ও করোনারি ভেইন দিয়ে কি হয়, হৃৎপ্রাচীর থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে। এবং বাম অ্যাট্রিয়ামের ক্ষেত্রে কি হয়, বাম অ্যাট্রিয়ামের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে, ফুসফুস থেকে পালমোনারি শিরার মাধ্যমে অক্সিজেন বাহিত রক্ত কি করে, বাম অ্যাট্রিয়ামে আসে। তার মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টলিক স্টেটে আমি কি পাচ্ছি, অ্যাট্রিয়ামের ডায়াস্টলিক স্টেটে আমি পাচ্ছি ইনফিরিয়র ভেনাকাভা, সুপিরিয়র ভেনাকাভা, করোনারি ভেইন এবং হচ্ছে করোনারি সাইনাস দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসে এবং পালমোনারি বা ফুসফুসীয় শিরা দ্বারা অক্সিজেন যুক্ত রক্ত কি হয়, বাম অ্যাট্রিয়ামে আসে। বইয়ের মধ্যে ঠিক এই কথাটাই বলা হয়েছে। যদি বইটা খেয়াল করি, আমরা যেটা বলেছিলাম যে ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকা বন্ধ থাকায় কি হয়, অ্যাট্রিয়াম মধ্যবর্তী চাপ হ্রাস পায়। যেহেতু অ্যাট্রিয়াম সমূহ প্রসারিত হচ্ছে, ডায়াস্টল হচ্ছে, এই কারণে তাদের মধ্যকার চাপ হ্রাস পায়। ফলে দেহের বিভিন্ন অংশ থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত সুপিরিয়র ভেনাকাভা ইনফিরিয়র ভেনাকাভা দিয়ে ডান অ্যাট্রিয়ামে এবং পালমোনারি ভেইন বা পালমোনারি শিরা দিয়ে কি হয়, ফুসফুস থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত বাম অ্যাট্রিয়ামে আসে। আমরা এতক্ষণ এই কথাটাই বললাম। এবং হৃৎপিণ্ডের পেশি থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত করোনারি সাইনাসের মাধ্যমে কোথায় আসে, ডান অ্যাট্রিয়ামে। এবার রক্ত আস্তে আস্তে যখন অ্যাট্রিয়াম সমূহ রক্তে পূর্ণ হয়, তখন সেই অ্যাট্রিয়াম সমূহের মধ্যে সংকোচন বা সিস্টোল ঘটে। দেখো ঠিক এই কথাটাই বলা হয়েছে, অ্যাট্রিয়াম দুটি রক্তপূর্ণ হলে অ্যাট্রিয়ামের কি ঘটে, সিস্টোল ঘটে। এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এ দশার সময়কাল 0.7 সেকেন্ড। এখন এইখানে একটা ভুল হওয়া খুব স্বাভাবিক, যেহেতু মাত্র বললো যে অ্যাট্রিয়াম দুটি রক্তপূর্ণ হলে অ্যাট্রিয়ামের সিস্টোল ঘটে, ঠিক তারপর বলেছে যে এ দশার সময়কাল 0.7 সেকেন্ড। তো এই ভুলটা হওয়াটা খুব স্বাভাবিক, যে হয়তোবা অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল 0.7 সেকেন্ড, কিন্তু তা না, বরং এখানে যে 0.7 সেকেন্ড বলা হয়েছে সেটা আসলে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের জন্য প্রয়োজনীয় সময়। তার মানে এ দশা, এটা গোল করে নিচে লিখে রাখো অ্যাট্রিয়াম ডায়াস্টল। তার মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় কত, 0.7 সেকেন্ড। তারপর আমরা চলে আসি পরবর্তী পেজে। এখানে হৃদচক্রের দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোল। তোমরা বুঝতেই পারছো, অ্যাট্রিয়ামগুলো যখন রক্তপূর্ণ হয়ে যায় তখন কি হয়, অ্যাট্রিয়ামগুলোতে সংকোচন ঘটে, অর্থাৎ সিস্টোল ঘটে। এইবার এই সংকোচনটা শুরু হয় কোথা থেকে, এই সংকোচনটা শুরু হয় ডান অ্যাট্রিয়াম থেকে, আস্তে আস্তে সেটা বাম অ্যাট্রিয়ামে ছড়িয়ে পড়ে। এইবার ডান অ্যাট্রিয়ামের ঠিক কোন জায়গা থেকে সংকোচন শুরু হয় আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, তোমরা জানো গত লেকচারে দেখে এসেছো যে ডান অ্যাট্রিয়ামে থাকে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড। এসএ নোডকে যেন কি বলা হয়, এসএ নোডকে বলা হয় পেসমেকার। তার মানে সেখান থেকে কি হয়, স্পন্দন শুরু হয়।
ঠিক একই কারণে খেয়াল করো ডান অ্যাট্রিয়ামের সাইনো অ্যাট্রিয়াল নোড থেকে কি হয়, সংকোচনের সূত্রপাত ঘটে। যদি তাই হয় তোমাকে জানতে হবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য এমসিকিউ, অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় কত, 0.1 সেকেন্ড। যেহেতু তোমার কার্ডিয়াক সাইকেলের সময় হচ্ছে পার সাইকেল 0.8 সেকেন্ড, তার মানে খেয়াল করো, তার মানে অ্যাট্রিয়ামের ডায়াস্টোল এবং অ্যাট্রিয়ামের সিস্টোল মিলিয়ে 0.8 সেকেন্ড হতে হবে। তাহলে যেহেতু অ্যাট্রিয়ামের ডায়াস্টোলের সময় লাগে 0.7 সেকেন্ড, সুতরাং অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় লাগছে 0.1 সেকেন্ড। এই 0.1 সেকেন্ডের মধ্যে প্রথম 0.05 সেকেন্ডে সংকোচনটা সর্বোচ্চ মাত্রায় হয়, তার মানে এই কন্ট্রাকশনটা সবচেয়ে বেশি শক্তি দিয়ে হয়। ওই সময়টাকে কি বলা হয়, ওই সময় ওই পর্যায়টাকে বলা হয় ডায়নামিক পর্যায়। এবং পরবর্তী অর্ধাংশ অর্থাৎ পরবর্তী 0.05 সেকেন্ড সেটা খুবই অল্প হয় বা সেটা আস্তে আস্তে প্রশমিত হয়, সেটাকে আমরা বলি অ্যাডায়নামিক পর্যায়। তার মানে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল কত, অ্যাট্রিয়ামের সিস্টোলের সময়কাল হচ্ছে 0.1 সেকেন্ড। অ্যাট্রিয়ামের সিস্টোলের ডায়নামিক পর্যায় সময়কাল কত, ডায়নামিক পর্যায় সময়কাল হচ্ছে 0.05 সেকেন্ড। অ্যাডায়নামিক পর্যায় সময়কাল কত, 0.05 সেকেন্ড। যদি তাই হয় আমরা হচ্ছে কার্ডিয়াক চক্রের 4টা ধাপের 2টা ধাপ কমপ্লিট করলাম। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল কি হয় জানি, অ্যাট্রিয়ামের সিস্টোল কি হয় জানি। এবার অ্যাট্রিয়াম যখন সংকুচিত হলো, সেই অ্যাট্রিয়াম থেকে রক্তগুলো কোথায় যাবে, সেই অ্যাট্রিয়াম থেকে রক্তগুলো যাবে হচ্ছে ভেন্ট্রিকলে, অর্থাৎ ট্রাইকাস্পিড কপাটিকা ও বাইকাস্পিড কপাটিকা অ্যাট্রিয়ামের সংকোচনের ফলে খুলে যাবে। খেয়াল করে দেখো, এই দুটো অ্যাট্রিয়ামের সংকোচনের ফলে এই যে ট্রাইকাস্পিড কপাটিকা, এই যে বাইকাস্পিড কপাটিকা, এই দুটো কপাটিকা খুলে যাবে। খুলে যাওয়ার ফলে কি হবে, রক্ত কিসে প্রবেশ করবে, রক্ত হচ্ছে ভেন্ট্রিকলে প্রবেশ করবে। রক্ত যখন ভেন্ট্রিকলে প্রবেশ করবে তখন ভেন্ট্রিকলগুলো রক্ত দ্বারা কিছুটা পূর্ণ হবে এবং সেই পূর্ণ হওয়া অবস্থায় ভেন্ট্রিকল কি করবে, ভেন্ট্রিকল আবার সংকুচিত হবে বা কন্ট্রাক্ট করবে, অর্থাৎ ভেন্ট্রিকলে কি ঘটবে, ভেন্ট্রিকলে সিস্টোল ঘটবে। এখন অ্যাট্রিয়ামের সিস্টোল সম্পন্ন হওয়ার পর ভেন্ট্রিকলের সিস্টোল হতে এই দুটো ধাপের মাঝখানে 0.15 সেকেন্ড দেরি হয়। তার মানে হচ্ছে যখন অ্যাট্রিয়ামগুলো সংকুচিত হচ্ছে, রক্ত কি করছে, অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাচ্ছে, তারপর রক্ত যখন ভেন্ট্রিকলকে কিছুটা পূর্ণ করলো, তারপর ভেন্ট্রিকলটা আবার সংকুচিত হবে। এই অ্যাট্রিয়ামের সংকোচন এবং ভেন্ট্রিকলের সংকোচন এর মাঝখানে দেরি হয় কত, 0.15 সেকেন্ড। এই দেরিটা কেন হয়, কেননা যদি হচ্ছে অ্যাট্রিয়াম সংকুচিত হওয়ার সাথে সাথে হচ্ছে ভেন্ট্রিকল সংকুচিত হতো, তাহলে অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে যাওয়ার জন্য রক্তর যে সময় প্রয়োজন, রক্ত সেই সময়টা পেত না। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপর হচ্ছে আমরা চলে আসলাম যে ধাপটা নিয়ে আলোচনা করছি, সেটা হচ্ছে যে অ্যাট্রিয়ামের সংকোচন বা সিস্টোলের পরে কি হয়, ভেন্ট্রিকল রক্ত দ্বারা পূর্ণ হয় এবং ভেন্ট্রিকলে কি ঘটে, সিস্টোল ঘটে। এইবার খেয়াল করো, ভেন্ট্রিকলের সিস্টোল বা সংকোচন ঘটার ফলে কি হয়, তুমি যদি এটা ভেন্ট্রিকল দেখো এবং আমার গত লেকচারটা খেয়াল করে থাকো, আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম যে এই রাইট ভেন্ট্রিকল বা ডান ভেন্ট্রিকল, এই ডান ভেন্ট্রিকল থেকে কিসের উদ্ভব হয় বা কি সৃষ্টি হয়, এই ডান ভেন্ট্রিকলে থাকে হচ্ছে আমার পালমোনারি ধমনী বা ফুসফুসীয় ধমনী। তার মানে ধরে নিলাম যে এটা হচ্ছে সেই পালমোনারি ধমনী। তাহলে খেয়াল করো, যখন এই ডান ভেন্ট্রিকলটা সংকুচিত হচ্ছে তখন কি হচ্ছে, এই এখানে থাকা যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত সেটা কি করছে, সেটা হচ্ছে পালমোনারি ধমনী দিয়ে কোথায় যাচ্ছে, সেটা পালমোনারি ধমনী দিয়ে যাচ্ছে ফুসফুসে, সেটা অক্সিজেন যুক্ত হওয়ার জন্য। আর একইভাবে লেফট ভেন্ট্রিকলের ক্ষেত্রে কি ঘটনা ঘটছে, আমি গত লেকচারে বলেছিলাম যে লেফট ভেন্ট্রিকলে কে উন্মুক্ত হয় বা বাম ভেন্ট্রিকলে কে উন্মুক্ত হয়, বাম ভেন্ট্রিকলে উন্মুক্ত হয় হচ্ছে অ্যাওর্টা। তার মানে বাম ভেন্ট্রিকলে যে অ্যাওর্টা মুক্ত হচ্ছে, এই যে বাম ভেন্ট্রিকলে কি ঘটবে, যেহেতু হচ্ছে আমার ডান যেহেতু হচ্ছে বাম অ্যাট্রিয়ামে ফুসফুস থেকে অক্সিজেনবাহী রক্ত এসেছিল, সেই অক্সিজেনবাহী রক্তটাই হচ্ছে এখানে এসেছে। তার মানে সেই অক্সিজেনবাহী রক্ত অ্যাওর্টা দিয়ে কি করবে, সারা দেহে ছড়িয়ে পড়বে। তো ভেন্ট্রিকলের সিস্টোলের ফলে কি ঘটছে,
ডান ভেন্ট্রিকলে পালমোনারি ধমনী দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ফুসফুসে যাচ্ছে এবং বাম ভেন্ট্রিকলে অ্যাওর্টা দিয়ে অক্সিজেনবাহী রক্ত কি করছে, সারা দেহে ছড়িয়ে পড়ছে। যদি তাই হয় আমরা দেখি বইয়ে কি বলল। এই যে ভেন্ট্রিকলের সিস্টোল বলা হচ্ছে যে অ্যাট্রিয়ামের সিস্টোলের পরপরই প্রায় 0.1 থেকে 0.2 সেকেন্ড পর, সেটা গড়ে হচ্ছে 0.15 সেকেন্ড, ভেন্ট্রিকলগুলো কি হয়, রক্তপূর্ণ অবস্থায় সংকুচিত বা সিস্টল হয়। এবং এই সিস্টলের সময় কি হয়, ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকাগুলো সজোরে বন্ধ হয়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে সিস্টলের সময় ট্রাইকাস্পিড বাইকাস্পিড কপাটিকা কেন বন্ধ হয়ে যাচ্ছে? বন্ধ হয়ে যাচ্ছে কেননা রক্তের যেন ব্যাকফ্লো হতে না পারে, অর্থাৎ ডান ভেন্ট্রিকল বা বাম ভেন্ট্রিকল থেকে রক্ত যেন কি করতে না পারে, ডান এট্রিয়াম বা বাম এট্রিয়ামে আবার পুনরায় চলে না যায়। তাহলে খেয়াল করো, ঠিক এই কথাটাই বলেছে, যখন ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা সজোরে বন্ধ হয় তখন কি হয়, সেমিলুনার কপাটিকা খুলে যায় এবং এই ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা বন্ধ হওয়ার সময় লাভ নামক শব্দের সৃষ্টি হয়। শব্দটা কি, লাভ, লাভ সদৃশ শব্দের উৎপত্তি হয়। তার মানে লাভ শব্দটার উৎপত্তি কখন ঘটছে, ঘটছে ভেন্ট্রিকলের সিস্টোলের সময়, ভেন্ট্রিকলের সংকোচনের সময়, যখন ট্রাইকাস্পিড ও বাইকাস্পিড কপাটিকা বন্ধ হয়ে যাচ্ছে তখন যে শব্দটা পাই সেটাকে আমি বলি লাভ। এবং এই ভেন্ট্রিকলের সংকোচনের ফলে কি হচ্ছে, ভেন্ট্রিকলের মধ্যে চাপ বৃদ্ধি পাচ্ছে এবং ভেন্ট্রিকল থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে কোথায় যাচ্ছে, এটাই আমরা মাত্র বললাম যে ডান ভেন্ট্রিকল থেকে কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্ত পালমোনারি ধমনী হয়ে ফুসফুসে চলে যাচ্ছে এবং বাম ভেন্ট্রিকল থেকে অক্সিজেন সমৃদ্ধ রক্ত কোথায় চলে যাচ্ছে, অ্যাওর্টা হয়ে সারা দেহে চলে যাচ্ছে। এবার এই ভেন্ট্রিকলের সিস্টোল দশার সময়কাল কত, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, 0.3 সেকেন্ড। আমি তোমাদের হচ্ছে এই ভেন্ট্রিকলের সিস্টোল ডায়াস্টোল অর্থাৎ সম্পূর্ণ এই কার্ডিয়াক সাইকেলটা ভালো করে বোঝাচ্ছি, কেননা হচ্ছে এখান থেকে সত্য মিথ্যার প্রশ্ন আসে এবং যদি কনসেপশন ক্লিয়ার না থাকে উত্তর করাটা কঠিন। এইবার ভেন্ট্রিকলের যখন সিস্টোল সম্পন্ন হয়ে গেল তারপর আমরা চলে আসবো হচ্ছে ভেন্ট্রিকলের ডায়াস্টোলে। ডায়াস্টোল মানে হচ্ছে প্রসারণ। তার মানে খেয়াল করো, ভেন্ট্রিকল দুটো হচ্ছে সংকুচিত হলো, ভেন্ট্রিকল থেকে সমস্ত রক্ত বেরিয়ে গেল, তারপর কি ঘটবে, তারপর হচ্ছে ভেন্ট্রিকলগুলো আস্তে আস্তে প্রসারিত হবে। তো ভেন্ট্রিকলগুলো যখন হচ্ছে প্রসারিত হবে কি ঘটনা ঘটবে, ভেন্ট্রিকলের মধ্যে যে চাপ ছিল সেই চাপটা আস্তে আস্তে কি হবে, কমতে থাকবে। তো চাপ কমতে কমতে যখন এই অ্যাট্রিয়াল প্রেশার বা অ্যাট্রিয়ামের চাপের চেয়ে কম হয়ে যাবে তখন কি ঘটবে, আমরা জানি উচ্চচাপ অঞ্চল থেকে কি হয়, নিম্নচাপ অঞ্চলের দিকে পদার্থ কি করে, চলে আসে। তার মানে তখন অ্যাট্রিয়াম থেকে রক্ত কি করবে, আবার ভেন্ট্রিকলে প্রবেশ করবে। তাহলে খেয়াল করো বইয়ের মধ্যে ঠিক একই কথা বলা হয়েছে। দেখো ভেন্ট্রিকলের ডায়াস্টোল বলা হচ্ছে, ভেন্ট্রিকলের সিস্টোলের পরপরই এর ডায়াস্টোল শুরু হয়। ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়কাল কত, এমসিকিউ, 0.5 সেকেন্ড। একই কথা, ভেন্ট্রিকলের সিস্টোল ডায়াস্টোল এদের সম্মিলিত সময়কাল হওয়া উচিত 0.8 সেকেন্ড। তার মানে যেহেতু ভেন্ট্রিকলের সিস্টোলের সময়কাল 0.3 সেকেন্ড, সুতরাং ভেন্ট্রিকলের ডায়াস্টোল হ্যাজ টু বি 0.5। দেখো ঠিক এই কথাটাই আমি বলছিলাম, যখন ভেন্ট্রিকল প্রসারিত হয় তখন ভেন্ট্রিকলের মধ্যস্থ চাপ কমতে থাকে, যখন ভেন্ট্রিকলের ডায়াস্টোল হচ্ছে অর্থাৎ চাপ কমে যাচ্ছে তখন এই যে ঠিক আগের ধাপে ভেন্ট্রিকলের সিস্টোলের সময় যখন ভেন্ট্রিকল থেকে রক্ত বের হয়ে গিয়েছিল, কিভাবে বের হয়ে গিয়েছিল, ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে এবং বাম ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টার মাধ্যমে। এই যে রক্ত বেরিয়ে গিয়েছিল চাপ কমে যাওয়াতে তারা হচ্ছে আবার পুনরায় ভেন্ট্রিকলগুলোতে আসতে চেষ্টা করবে। তো এটা যেন করতে না পারে তখন কি হবে, সেমিলুনার কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আমরা গত লেকচারে দেখেছিলাম যে আমার পালমোনারি ধমনীর মুখে কি থাকে, সেমিলুনার কপাটিকা থাকে। হ্যাঁ, এই যে সেমিলুনার কপাটিকা ঠিক অ্যাওর্টার মুখে কপাটিকা থাকে, এই কপাটিকাগুলো সজোরে
বন্ধ হয়ে যাবে। যখন এই কপাটিকাগুলো বন্ধ হয়ে যাবে তখন আমি আরেকটা শব্দ শুনতে পাবো, সেই শব্দটা হচ্ছে ডাব বা ডিইউবি। তার মানে দেখো ঠিক এ কথাটাই বলা হয়েছে যে যখন ভেন্ট্রিকল মধ্যস্থ চাপ কমে যায় তখন কি হয়, অ্যাওর্টা এবং পালমোনারি ধমনী যে রক্ত সেটা ভেন্ট্রিকলে ফিরে আসতে চায়, কিন্তু অতি দ্রুত সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যায়। এই সময় কি হয়, সেমিলুনার কপাটিকা বন্ধ হয়ে যাওয়ার সময় ডাব সদৃশ দ্বিতীয় শব্দ উৎপন্ন হয়। সুতরাং হৃৎপিণ্ডে তুমি কয় রকম শব্দ পাচ্ছ? হৃৎপিণ্ডে তুমি শব্দ পাচ্ছ দুই রকম, একটা হচ্ছে লাভ, একটা হচ্ছে ডাব। তাহলে লাভ শব্দটা কখন শোনা যাচ্ছে? ভেন্ট্রিকলের সিস্টোলের সময়। আর ডাব শব্দটা কখন শোনা যাচ্ছে? ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময়। মনে রাখার সহজ কৌশল, ডাব ড দিয়ে, ডায়াস্টোল ড দিয়ে। তার মানে ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় হয় ডাব, আর ভেন্ট্রিকলের সিস্টোলের সময় কি হয়? লাভ। এবার এখানে তুমি এই হৃদচক্র সম্পন্ন করার সময় অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকলের সিস্টোল ডায়াস্টোলের আলাদা সময়গুলো জেনেছো, এখানে সেটা বক্স করে দিয়েছে এবং মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সেটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যাট্রিয়ামের ডায়াস্টোল হচ্ছে 0.7, অ্যাট্রিয়ামের সিস্টোল কত? 0.1। ভেন্ট্রিকলের ডায়াস্টোল কত? 0.5, ভেন্ট্রিকলের সিস্টোল কত? 0.3। খেয়াল করে দেখো দুইটা যোগফল 0.8, দুইটা যোগফল 0.8। এটা মনে রাখাটা আমাদের জন্য খুব সহজ হবে যদি হচ্ছে আমরা অ্যাট্রিয়ামকে একটা পাতলা বেলুনের মতো চিন্তা করি। একটা সহজ বিষয় চিন্তা করো, একটা বেলুন ফুলাতে সময় বেশি লাগে নাকি হচ্ছে বেলুনটা পিন দিয়ে ফুটো করলে সেখান থেকে বাতাস বেরিয়ে যেতে? অবশ্যই ফুলাতে সময় বেশি লাগে। তার মানে বেলুন ফুলাচ্ছি অর্থাৎ বেলুনের প্রসারণ হচ্ছে, প্রসারণ মানে হচ্ছে ডায়াস্টল। তার মানে বেলুন ফুলাতে সময় বেশি লাগে, এ কারণে অ্যাট্রিয়ামের ডায়াস্টলের সময় কত? 0.7। বেলুন আমি হচ্ছে এবার পিন দিয়ে ফুটো করে ফেলবো, তার মানে হচ্ছে বেলুনটা সংকুচন ঘটবে, সংকুচন মানে হচ্ছে সিস্টোল, তার মানে হচ্ছে অ্যাট্রিয়ামের সিস্টোলের সময় লাগে কম, সেটা হচ্ছে 0.1 সেকেন্ড। একইভাবে ভেন্ট্রিকলের ক্ষেত্রেও চিন্তা করো, ভেন্ট্রিকলের ডায়াস্টোলের সময় কত? 0.5, সিস্টোলের সময় 0.3। এটা আমরা চিন্তা করবো যেহেতু ভেন্ট্রিকলটা একটু মোটা, তার মানে হচ্ছে সেটা চুপ সেজতে কিছুটা সময় বেশি লাগে, সুতরাং সেটা 0.3 সেকেন্ড। এভাবে শুধু মনে রাখার জন্য তোমাদের আমি বললাম। এখন আমরা চলে আসব হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ ও উদ্দীপনা পরিবহনে। খেয়াল করো আমরা শিখব মায়োজেনিক নিয়ন্ত্রণ কি। দেখো আমাদের হৃৎপিণ্ড কিন্তু বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে কি হয়? সংকুচিত প্রসারিত হয়, অর্থাৎ হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবেই নিয়ন্ত্রিত হয়। দেখো কি বলছে, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃৎপিণ্ডের ক্রিয়া স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রিত হওয়ার যে ঘটনা, এটাকেই বলা হয় মায়োজেনিক নিয়ন্ত্রণ। ঠিক আছে, তার মানে স্নায়ুতন্ত্র, হরমোন বা অন্য কোনো বাহ্যিক উদ্দীপনা ছাড়াই হৃৎস্পন্দন নিজে নিজে সংঘটিত হয়, এবং এই নিয়ন্ত্রণকে আমি কি বলি? মায়োজেনিক নিয়ন্ত্রণ। একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমরা আর্টিফিশিয়ালি হচ্ছে এই মায়োজেনিক নিয়ন্ত্রণটা কখন দেখতে পাবো? আমি কোনো স্তন্যপায়ী প্রাণীর হৃৎপিণ্ড তার দেহ থেকে বিচ্ছিন্ন করে অক্সিজেন সমৃদ্ধ লবণের দ্রবণে কত তাপমাত্রায়? 37°C তাপমাত্রা, যেটা হচ্ছে রক্তের তাপমাত্রার কাছাকাছি, যদি 37°C তাপমাত্রায় রেখে দেই তখন কি দেখব? যে বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই বেশ কিছু সময় কি ঘটবে? হার্টবিট চলতে থাকবে। তার মানে বুঝতে পারলাম যে উদ্দীপনা ছাড়াই হৃৎস্পন্দন চলতে পারে, এটাকে আমরা বলছি মায়োজেনিক নিয়ন্ত্রণ। খেয়াল করো হৃৎপিণ্ডের এই মায়োজেনিক নিয়ন্ত্রণের জন্য দায়ী কারা? হৃৎপিণ্ডের প্রাচীরের কিছু হৃৎপেশি যারা হচ্ছে রূপান্তরিত, অর্থাৎ কিছু কনভার্টেড বা রূপান্তরিত হৃৎপেশি এই মায়োজেনিক প্রকৃতির জন্য দায়ী। সেই হৃৎপিণ্ডে সেই বিশেষ ধরনের পেশিগুলোকে সম্মিলিতভাবে বলা হয় সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। তাহলে এখান থেকে সিকিউ আসতে পারে, সংযোগী বা জাংশনাল টিস্যু বলতে তুমি কি বোঝো? আর এমসিকিউ আসবে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, যে মায়োজেনিক মেকানিজমের জন্য সম্মিলিতভাবে দায়ী পেশিগুলোকে কি বলা হয়? সংযোগী টিস্যু বা জাংশনাল টিস্যু। এবার হৃৎপিণ্ডের সংযোগী বা জাংশনাল টিস্যু আসলে 4 ধরনের। কয় ধরনের? 4 ধরনের। সেই 4 ধরনের টিস্যু সম্পর্কে আমরা জানব। সেই 4 ধরনের টিস্যুগুলো হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড বা এসএ নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা এভি নোড,
বান্ডেল অফ হিজ এবং হচ্ছে পার্কিনজি ফাইবার। তার মানে হৃৎপিণ্ডের সংযোগী টিস্যু কয় ধরনের? 4 ধরনের। সাইনোঅ্যাট্রিয়াল নোড, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড, বান্ডেল অফ হিজ এবং হচ্ছে পার্কিনজি তন্তু। এবার এই জিনিসগুলো কি আমরা বোঝার চেষ্টা করব। সবার প্রথম চলে আসো সাইনোঅ্যাট্রিয়াল নোড। এবার আমি তার আগে বলে দিই মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখান থেকে কি। এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা, সেটা হচ্ছে এই জাংশনাল টিস্যুগুলোর অবস্থান। খুবই গুরুত্বপূর্ণ জাংশনাল টিস্যুগুলোর অবস্থান, অর্থাৎ কোন জাংশনাল টিস্যু কোথায় অবস্থিত। এবং এইচএসসিতে যারা আছে তাদের সিকিউ এর জন্য যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণ ব্যাখ্যা করতে হয়। তার মানে হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড হয়ে একদম পার্কিনজি ফাইবার পর্যন্ত এই স্বয়ংক্রিয় উদ্দীপনা কিভাবে পরিবহন হয় সেটা ব্যাখ্যা করতে হয়। যেহেতু অ্যাডমিশনের জন্য এটার প্রয়োজন নেই, সুতরাং যারা অ্যাডমিশন পরীক্ষার্থী তারা যেন এই 4টা অবস্থান জেনে রাখে। সর্বপ্রথম চলে আসি সাইনোঅ্যাট্রিয়াল নোড। দেখো তো সাইনোঅ্যাট্রিয়াল নোড কোথায় ছিল? তুমি যদি লাস্ট লেকচারটা রিকল করতে পারো, সাইনোঅ্যাট্রিয়াল নোডটা কোথায় ছিল? সেটা ছিল ডানেট্রিয়ামে। কারণ ডানেট্রিয়াম থেকে কি হচ্ছিল? স্পন্দন শুরু হচ্ছিল। এখানে আরো স্পেসিফিকভাবে আমরা জানতে পারবো। দেখো কি বলছে, এটি ডান অ্যাট্রিয়াম প্রাচীরে ডান অ্যাট্রিয়াম ও সুপিরিয়র ভেনা ক্যাভার ছিদ্রের সংযোগস্থলে অবস্থিত। চিত্রটা দেখি, এই হচ্ছে ডান অ্যাট্রিয়াম, এই যে সুপিরিয়র ভেনা ক্যাভা। তার মানে আমি কি দেখতে পাচ্ছি? দেখো ডান অ্যাট্রিয়াম প্রাচীর এবং সুপিরিয়র ভেনা ক্যাভার সংযোগস্থলে কি অবস্থিত? এসএ নোড। তাহলে যদি প্রশ্ন আসে এসএ নোডের অবস্থান কোথায়? ডান অ্যাট্রিয়াম প্রাচীর এবং সুপিরিয়র ভেনা ক্যাভার সংযোগ স্থলে। এর দৈর্ঘ্য প্রস্থ অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা জেনে রাখতে পারো এটা কতটুকু লম্বা, 10 থেকে 15 মিলিমিটার লম্বা, কতটুকু চওড়া, 3 মিলিমিটার চওড়া, পুরুত্ব 1 মিলিমিটার। এই সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকেই একটা ইলেকট্রিক ইম্পালস বা উদ্দীপনা সৃষ্টি হয়, যেটাকে আমরা অ্যাকশন পটেনশিয়াল বলছি, এবং এর মাধ্যমে কি হয়? হার্টবিট শুরু হয়। এই ইলেকট্রিক ইম্পালস বা অ্যাকশন পটেনশিয়াল সেটা হচ্ছে সাইনোঅ্যাট্রিয়াল নোড হয়ে আস্তে আস্তে পুরো হৃৎপিণ্ডে ছড়িয়ে পড়ে। সেটা হচ্ছে স্নায়ু উদ্দীপনার অনুরূপ এক ধরনের উদ্দীপনা দেয়, যার ফলে কি হয়? হৃৎপেশি সংকোচন বা প্রসারণ ঘটে। এবার এই সাইনোঅ্যাট্রিয়াল নোড বা স্যান, এটাকে বলা হয় পেসমেকার। তোমরা কারণটা জানো, কারণ সে কি করে? স্পন্দন সৃষ্টিতে কাজ করে, বা উত্তেজনার তরঙ্গ, অ্যাট্রিয়াম সংকোচনের তরঙ্গ এখানেই সৃষ্টি হয়। এবার সাইনোঅ্যাট্রিয়াল নোড যদি বুঝে যাই, আমরা চলে আসবো হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড বা সংক্ষেপে এভিএন। এটা কোথায় থাকে? মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকলের প্রাচীরে। তার মানে অ্যাট্রিওভেন্ট্রিকুলার প্রাচীরে অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল যেখানে এসে মিলছে, সেখানে হচ্ছে আমার অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড অবস্থান করে। ছবিতে দেখো, দেখতে পাচ্ছি ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকলের প্রাচীরে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা অবস্থান করে। এই যে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মাধ্যমে কি হয় খেয়াল করে দেখো। অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের মাধ্যমে হৃৎস্পন্দন বা হৃৎস্পন্দনের যে উদ্দীপনা সেটা হচ্ছে কি করে? সেটা অ্যাট্রিয়াম থেকে ভেন্ট্রিকলে প্রবাহিত হয়। এবার একটা বিষয় খেয়াল করো, আমরা ঠিক কিছুক্ষণ আগে পড়ে এসেছিলাম, কি পড়ে এসেছিলাম আমরা? যে অ্যাট্রিয়ামের সিস্টলের পর হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল হয় এবং এদের মধ্যে সময়ের পার্থক্য থাকে 0.15 সেকেন্ড। দেখো ঠিক এখানে তাই বলা হয়েছে যে সাইনোঅ্যাট্রিয়াল নোড থেকে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে উদ্দীপনার ঢেউ পরিবহনে 0.15 সেকেন্ড দেরি হয়। কেননা সাইনোঅ্যাট্রিয়াল নোডের উদ্দীপনার কারণে অ্যাট্রিয়ামের সংকোচন ঘটছে, অর্থাৎ অ্যাট্রিয়াল সিস্টল হচ্ছে, এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডের উদ্দীপনার কারণে হচ্ছে কি হচ্ছে? ভেন্ট্রিকলের সিস্টল ঘটছে। এবং যেহেতু এই উদ্দীপনার ঢেউ পরিবহনে 0.15 সেকেন্ড দেরি হয়, এ কারণে কি হয়?
এ কারণে হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল শুরু হওয়ার আগেই অ্যাট্রিয়াল সিস্টলটা সম্পূর্ণ হয়ে যায়। এবার তারপরে চলে আসবো হচ্ছে আমরা বান্ডেল অফ হিজ, তার মানে হচ্ছে অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে উদ্দীপনা কিসে যায়? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে উদ্দীপনা চলে যায় বান্ডেল অফ হিজে। এই বান্ডেল অফ হিজটা কোথায় থাকে? বান্ডেল অফ হিজ নামক এই বিশেষ টিস্যুটা থাকে হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার প্রাচীরের পশ্চাৎভাগ পর্যন্ত। আন্তঃভেন্ট্রিকুলার প্রাচীর বা ইন্টারভেন্ট্রিকুলার প্রাচীর, তার মানে দুইটা ভেন্ট্রিকলের যে মধ্যস্থ সাধারণ প্রাচীর তার পশ্চাৎভাগ পর্যন্ত। খেয়াল করি, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল, সরি এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, এটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। এই যে দুটো ভেন্ট্রিকলের সাধারণ প্রাচীর বা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। খেয়াল করে দেখো, এই যে এভি নোড থেকে শুরু হয়ে দুটা ভেন্ট্রিকলের সাধারণ প্রাচীর পর্যন্ত বিস্তৃত যে টিস্যু তাকে আমি বলছি বান্ডেল অফ হিজ। এবং এই বান্ডেল অফ হিজ পরবর্তীতে উদ্দীপনা কিসে পরিবহন করে? বান্ডেল অফ হিজ উদ্দীপনা পরবর্তীতে পরিবহন করে হচ্ছে পারকিনজি তন্তুতে। তাহলে একটা বিষয় খেয়াল করো, এখান থেকে মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রশ্নটা আসে, সেটা হচ্ছে এভি নোড থেকে উদ্দীপনা গ্রহণ করে ভেন্ট্রিকলের প্রাচীরে সঞ্চারিত করে কে? বান্ডেল অফ হিজ। তাহলে বান্ডেল অফ হিজের কাজ কি? সে হচ্ছে এভি নোড থেকে উদ্দীপনা নিয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে সঞ্চারিত করলো, যেন ভেন্ট্রিকলের প্রাচীর কি করতে পারে? কন্ট্রাক্ট করতে পারে। এবং সর্বশেষ সে উদ্দীপনা কিসে নিয়ে যায়? সে উদ্দীপনা নিয়ে যায় পারকিনজি ফাইবার বা পারকিনজি তন্তুতে। দেখো পারকিনজি তন্তুর অবস্থান কোথায়? এ তন্তুগুলো বান্ডেল অফ হিজ থেকে উৎপন্ন হয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে জালক সৃষ্টি করে। তার মানে এর উৎপত্তি হচ্ছে বান্ডেল অফ হিজ থেকে। এই যে বান্ডেল অফ হিজ, এখান থেকে কি হচ্ছে? বান্ডেল অফ হিজ থেকে উৎপন্ন হয়ে ভেন্ট্রিকলের প্রাচীরে জালক সৃষ্টি করছে। দেখছো ভেন্ট্রিকলের প্রাচীরে জালিকাকার গঠন, যাকে কি বলা হচ্ছে? এই জালিকাকার গঠনগুলো বলা হচ্ছে পারকিনজি ফাইবার। এর ফলে কি হলো? এর ফলে হলো হচ্ছে এভি নোড থেকে উদ্দীপনা বান্ডেল অফ হিজ হয়ে পারকিনজি ফাইবার পর্যন্ত চলে যায় এবং পারকিনজি ফাইবার ভেন্ট্রিকল সংকোচনে সহায়তা করে। তাহলে সবশেষ হার্টবিটের মায়োজেনিক নিয়ন্ত্রণের ব্যাখ্যাটা হলো আমার ডান অ্যাট্রিয়ামের কোথায়? ডান অ্যাট্রিয়াম প্রাচীরে, ডান অ্যাট্রিয়াম এবং সুপিরিয়র ভেনা ক্যাভার ছিদ্রের সংযোগস্থলে থাকে হচ্ছে অ্যাসেনোড। এই অ্যাসেনোডে হচ্ছে আমার উদ্দীপনা বা ইলেকট্রিক ইম্পালস, যাকে আমি বলি অ্যাকশন পটেনশিয়াল, সেটা সৃষ্টি হয়ে সেই উদ্দীপনাটা পরিবাহিত হয় কোথায়? অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে। সেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডটা কোথায় থাকে? ডান অ্যাট্রিয়াম ভেন্ট্রিকুলার প্রাচীরে। এর ফলে কি হয়? ডান অ্যাট্রিয়াম থেকে উদ্দীপনাটা চলে যায় ভেন্ট্রিকল প্রাচীরে। এইবার সেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে উদ্দীপনাটা কোথায় যায়? সেই অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড থেকে উদ্দীপনাটা যায় বান্ডেল অফ হিজে। সেই বান্ডেল অফ হিজটা কোথায় থাকে? সেই বান্ডেল অফ হিজটা থাকে হচ্ছে আন্তঃভেন্ট্রিকুলার প্রাচীরে। তার মানে হচ্ছে ভেন্ট্রিকলের দুইটা ভেন্ট্রিকলের মধ্যবর্তী যে প্রাচীর সেইটা হয়ে উদ্দীপনাটা পরিবাহিত হয় এবং সবশেষ চলে আসে হচ্ছে পারকিনজি ফাইবারে, যেটা হচ্ছে ভেন্ট্রিকল প্রাচীরে জালিকাকারভাবে বিন্যস্ত। এবং এর মাধ্যমে হয় কি? ডান অ্যাট্রিয়াম থেকে যে উদ্দীপনাটা সৃষ্টি হয় সেই উদ্দীপনাটা ভেন্ট্রিকল হয়ে ভেন্ট্রিকল দুটো সাধারণ প্রাচীর হয়ে একদম ভেন্ট্রিকলের প্রাচীর পর্যন্ত চলে যায়, যার ফলে কি হয়? ভেন্ট্রিকল সংকুচিত হতে পারে। আমরা এখন চলে আসব রক্তচাপ নির্ণয়ে ব্যারো রিসেপ্টরের ভূমিকা। আমাকে জানতে হবে রক্তচাপ কি, তারপর আমাকে জানতে হবে ব্যারো রিসেপ্টর বলতে আসলে কি বোঝায়। সহজ কথায় রক্তচাপ হচ্ছে রক্তের চাপ। রক্তের চাপ মানে রক্ত নালীর ভেতর দিয়ে চলাচলের সময় সেই নালীর গায়ে রক্ত যেই চাপ দেয় সেটা হচ্ছে রক্তচাপ। দেখো বইয়ের মধ্যে ঠিক সেই কথাটাই বলা হয়েছে, রক্তনালীর ভেতর দিয়ে রক্ত প্রবাহিত হওয়ার সময় প্রাচীর গাত্রে যে পার্শ্ব চাপ দেয়, পাশ থেকে যে চাপ দেয় সেটাকে কি বলা হয়? রক্তচাপ বলা হয়।
ঠিক আছে। এইবার ভেন্ট্রিকলের সংকোচন, ভেন্ট্রিকল যখন সংকুচিত অবস্থায় তখন রক্তচাপটা সবচাইতে বেশি থাকে। স্বাভাবিক, ধরো তুমি একটা বেলুনকে যদি চাপ দিয়ে ধরো, কি হবে? বেলুনের ভেতরে বাতাসের প্রেশারটা বেশি হবে। তার মানে ভেন্ট্রিকলের সংকোচনের সময় রক্তচাপ বেশি থাকে। এই কারণে আমি এটাকে বলি ভেন্ট্রিকলের সংকোচন। সংকোচন মানে সিস্টল, এই কারণে এটাকে আমি বলি হচ্ছে সিস্টোলিক চাপ। আবার ভেন্ট্রিকলের প্রসারণের সময় রক্তচাপ হচ্ছে কম, যেহেতু প্রসারিত হচ্ছে, চাপ কমে যাচ্ছে, এটাকে আমি বলি হচ্ছে ডায়াস্টোলিক চাপ। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এমসিকিউ, একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক সিস্টোলিক চাপ কত? 110 থেকে 120 মিলিমিটার পার স্তম্ভ, এবং স্বাভাবিক ডায়াস্টোলিক চাপ কত? 70 থেকে 80 মিলিমিটার পারদ স্তম্ভ। তার মানে যখন হচ্ছে সংকোচন হচ্ছে ভেন্ট্রিকলের, তখন চাপটা বেশি 110 থেকে 100 মিলিমিটার এইচজি, এবং যখন হচ্ছে ভেন্ট্রিকলের প্রসারণ বা ডায়াস্টল হচ্ছে তখন ডায়াস্টোলিক চাপ কম, সেটা হচ্ছে 70 থেকে 80 মিলিমিটার এইচজি। এবার রক্তচাপ যদি স্বাভাবিক সীমার উপরে থাকে তুমি সেটাকে বলো হচ্ছে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন, এবং রক্তচাপ যদি স্বাভাবিক সীমার নিচে থাকে তাকে আমরা বলি হচ্ছে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন। এমসিকিউ মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য, মানুষের রক্তচাপ মাপার যে যন্ত্র তাকে কি বলা হয়? মানুষের রক্তচাপ মাপার যন্ত্রকে বলা হয় স্ফিগমোম্যানোমিটার। খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। এবার বয়স, লিঙ্গ, পেশা, খাদ্যাভ্যাস ইত্যাদি বিভিন্ন ফ্যাক্টর আমার কি করে? রক্তচাপের পরিবর্তন বা তারতম্য ঘটায়। যদি আমরা এটা বুঝে যাই, আমরা চলে আসব ব্যারো রিসেপ্টর কি জিনিস। চলে আসি ব্যারো রিসেপ্টরে। বলা হচ্ছে মানুষের রক্তবাহিকার প্রাচীরে, অর্থাৎ ধমনী বলো বা শিরা বলো, এদের প্রাচীরে কি থাকে? বিশেষ সংবেদী স্নায়ু প্রান্ত থাকে। তার মানে কিছু নার্ভ থাকে, কিছু সেন্সরি নার্ভ এন্ডিং থাকে। সেই সংবেদী স্নায়ু প্রান্তগুলো কি করে? মানুষের রক্তচাপ পরিবর্তনকে শনাক্ত করে রক্তচাপের ভারসাম্য রক্ষার জন্য মস্তিষ্ককে নির্দেশ দেয়। তাহলে খেয়াল করি কি বললো যে মানুষের রক্তবাহিকার প্রাচীরে বিশেষ ধরনের সংবেদী স্নায়ু প্রান্ত থাকে। এগুলো কি করে? রক্তচাপ পরিবর্তনে সাড়া দেয় এবং দেহের রক্তচাপের ভারসাম্য রক্ষা করে। সেই যে সংবেদী স্নায়ু প্রান্ত, সেই স্নায়ু প্রান্তগুলোকে বলা হয় কি? ব্যারো রিসেপ্টর। ঠিক আছে, এই ব্যারো রিসেপ্টর বা এই স্নায়ু প্রান্তগুলো কি করে? অস্বাভাবিক রক্তচাপকে শনাক্ত করে আমার কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে কি করে? একটা বার্তা পাঠায়। তখন মস্তিষ্ক কি করে? সেই রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এই সামগ্রিক প্রক্রিয়াটাকে কি বলা হয়? বলা হয় হচ্ছে ব্যারো রিফ্লেক্স। ঠিক আছে, এবার এই ব্যারো রিসেপ্টর সমূহ আসলে দুই প্রকার। একটা হচ্ছে উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর, একটা হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। আমরা জানবো উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কি, আমরা জানবো নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কি। সহজ কথায় উচ্চচাপ ব্যারো রিসেপ্টর মানে হচ্ছে রক্তের চাপ যখন বেড়ে যায় তখন রক্তের চাপ কমানোর জন্য যেই ব্যারো রিসেপ্টরগুলো বা যেই স্নায়ু প্রান্তগুলো কাজ করে তাকে আমি বলি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর। আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর মানে কি? যে রক্তচাপ যদি কোনো কারণে কমে যায় তখন সেই রক্তের চাপ বাড়ানোর জন্য যে ব্যারো রিসেপ্টরগুলো কাজ করে তাকে আমি বলি নিম্নচাপ ব্যারো রিসেপ্টর। এমসিকিউ, নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের অপর নাম হচ্ছে আয়তন রিসেপ্টর। নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের অপর নাম কি? আয়তন রিসেপ্টর। তাহলে আমরা চলে আসি উচ্চচাপ ব্যারো রিসেপ্টরে। খেয়াল করো, এখান থেকে তোমাকে পড়তে হবে কি? প্রথমত যারা এইচএসসি স্টুডেন্ট তারা এখান থেকে কি পড়বে? এইচএসসি স্টুডেন্টদের জন্য রক্তচাপ নিয়ন্ত্রণে ব্যারো রিসেপ্টরের ভূমিকা সমূহ সিকিউ হিসেবে আসে। তার মানে তোমাকে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর এই দুইটার মেকানিজম শিখতে হবে। আর মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য কি করতে হবে? তোমাকে জানতে হবে উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় অবস্থান করে, নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কোথায় অবস্থান করে, নিম্নচাপ ব্যারো রিসেপ্টরের অপর নাম কি। তাহলে দেখি উচ্চচাপ ব্যারো রিসেপ্টর কোথায় অবস্থান করে?
অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ ও ডান ও বাম অন্তস্থ ক্যারোটিড ধমনীর ক্যারোটিড সাইনাসে এসব ব্যারোরিসেপ্টর অবস্থান করে। খুব কঠিন লাইন, মনে রাখবো কিভাবে? মনে রাখা খুব সহজ। আমি তোমাকে বলবো একটা জিনিস শুধু মনে রাখবে, কৌশল। সেই কৌশলটার নাম হচ্ছে আদেশ করুন। ঠিক আছে, দেখো আদেশ দিয়ে আমি কি বোঝাচ্ছি? আদেশের অ দিয়ে আমি বোঝাচ্ছি হচ্ছে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ, আর দেশ দিয়ে আমি বোঝাচ্ছি দশ। এই দশের ভূমিকা কি একটু পরে আসবে। তার মানে আদেশের অ দিয়ে বোঝালাম অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং দেশ দিয়ে হচ্ছে দশ। এবার করুণের ক দিয়ে কি হচ্ছে? ক না বলে আমি করু বা কর দিয়ে বলতে পারি আমি আসলে ক্যারোটিড সাইনাস। তার মানে কর দিয়ে হচ্ছে ক্যারোটিড সাইনাস, আর ন দিয়ে কি হচ্ছে? ন দিয়ে হচ্ছে নয়। এই নয়ের ভূমিকা একটু পর আলোচনা করব। তার মানে তোমার জন্য এবার সহজ হয়ে গেল। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর কোথায় অবস্থান করে? আদেশ করুন। তার মানে হচ্ছে অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ এবং হচ্ছে ক্যারোটিড সাইনাস, এই দুই জায়গায় অবস্থান করে। অ আর ক, প্রথম স্বরবর্ণ, প্রথম ব্যঞ্জনবর্ণ, এই দুটা দিয়ে আমি এদের অবস্থান জেনে গেলাম। এবার হচ্ছে যারা এইচএসসি স্টুডেন্ট ওদের জন্য জাস্ট মেকানিজমটা একটু বলে নিচ্ছি। দেখো কি ঘটনা ঘটে, যেহেতু সে উচ্চচাপ ব্যারোরিসেপ্টর, তাহলে কি হয়? রক্তের চাপ যখন বেড়ে যাবে তখন সেখানে থাকা ব্যারোরিসেপ্টরগুলো কি হবে? উদ্দীপ্ত হবে। তারা শনাক্ত করে ফেলবে যে রক্তচাপ অনেক বেড়ে গেছে। তখন সেটা কি করবে? এই উদ্দীপনাটা কোথায় যাবে? মস্তিষ্কের মেডুলায় যাবে, এবং মস্তিষ্কের মেডুলার একটা অংশ হচ্ছে বা একটা কেন্দ্র হচ্ছে ভ্যাসোমোটর কেন্দ্র। সেই ভ্যাসোমোটর কেন্দ্রটা কি হবে? দমিত হবে, বা সেই ভ্যাসোমোটর কেন্দ্রের অ্যাক্টিভিটি কি হবে? কমে যাবে। যখন অ্যাক্টিভিটি কমে যাবে তখন কি হবে? হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া এবং রক্তনালীর ভিতর দিয়ে রক্ত যতটুকু প্রবাহিত হচ্ছিল তার পরিমাণটা কি হবে? কমে যাবে। এর ফলে কি হবে? রক্তচাপ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। খুব সহজ কথা। ধরো তুমি একটা পানির ট্যাপ দিয়ে চিন্তা করতে পারো, তুমি হচ্ছে পানির ট্যাপ ছাড়লে প্রচুর জোরে পানি পড়ছে। তো অনেক জোরে পানি পড়ছে, তুমি দেখলে যে আসলে পানির কলের ভেতর দিয়ে পানির প্রেশার অনেক বেশি। তখন তুমি কি করবে? তখন তুমি হচ্ছে ট্যাপটা ঘুরিয়ে প্রেশারটা কমিয়ে দিবে। তার মানে হচ্ছে নলের ভেতর দিয়ে পানির প্রবাহ আগের চেয়ে কমে যাবে। তার মানে এর ফলে কি হবে? এর ফলে চাপও কমে যাবে। ঠিক একই কথা। তার মানে রক্তের চাপ যখন বেড়ে গেল, উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সেটা শনাক্ত করলো, শনাক্ত করে এই সিগন্যালটা সে কোথায় পাঠালো? মস্তিষ্কে। মস্তিষ্কের কোন অংশে? মস্তিষ্কের মেডুলায়। সেই মেডুলার মধ্যে থাকে হচ্ছে ভ্যাসোমোটর নামক কেন্দ্র, যেটা মেডুলারই একটা অংশ। সেই কেন্দ্রের অ্যাক্টিভিটি কমে যায়, যার ফলে কি হয়? হৃৎপিণ্ডের পাম্পিং ক্রিয়া, তার মানে হৃৎপিণ্ড আগে যে পরিমাণ রক্ত সারা দেহে সরবরাহ করত তার পরিমাণ কমে যায়, এবং রক্ত নালীর মধ্য দিয়ে আগে যে পরিমাণ রক্ত প্রবাহিত হতো তার পরিমাণ কমে যায়। যেহেতু তোমার হচ্ছে রক্তের পরিমাণ কমে যাচ্ছে, তার ফলে কি হয়? রক্তের চাপও কি হয়? কমে যায়, কমে গিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। আশা করি বুঝতে পেরেছি। এবার রক্তচাপ যখন হচ্ছে কমে যায়, রক্তচাপ যখন কমে যায় তখন কি হয়? দেখো কি বলা হচ্ছে, রক্তচাপ পড়ে গেলে ক্যারোটিড ও অ্যাওর্টিক ব্যারোরিসেপ্টর থেকে সংকেত যথাক্রমে গ্লসোফ্যারেঞ্জিয়াল ও ভ্যাগাস স্নায়ুর ভিতর দিয়ে প্রবাহিত হয়ে মেডুলা অবলঙ্গটায় জ্বর হয়। এখানে হচ্ছে তোমার এই 10 আর এই 9-এর কাজ। তার মানে দেখো এই যে ক্যারোটিড ব্যারোরিসেপ্টর, এই ক্যারোটিড ব্যারোরিসেপ্টর কোন স্নায়ুর মাধ্যমে সংকেতকে মেডুলায় পাঠায়? ক্যারোটিড ব্যারোরিসেপ্টর সংকেতকে গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে পাঠায়। এবার তুমি যদি হচ্ছে সমন্বয় অধ্যায়টা পড়ে থাকো, তুমি জানবে যে আমাদের হচ্ছে 12 জোড়া করোটিক স্নায়ু, এর মধ্যে নবম করোটিক স্নায়ুর নাম কি? নবম করোটিক স্নায়ুর নাম হচ্ছে গ্লসোফ্যারিঞ্জিয়াল। এবং দশম করোটিক স্নায়ুর নাম কি? দশম করোটিক স্নায়ুর নাম হচ্ছে ভ্যাগাস। তার মানে গ্লসোফ্যারিঞ্জিয়াল হচ্ছে 9, ভ্যাগাস হচ্ছে 10। এবার দেখো তোমাদের জন্য সহজ হয়ে যায়। তার মানে খেয়াল করো, অনুপ্রস্থ অ্যাওর্টিক আর্চ সে কি করে? দেশ মানে 10, সে হচ্ছে ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে সংকেতকে মেডুলায় পাঠায়। এবং করোটিড সাইনাস সে কি করে? এই ক্যারোটিড সাইনাস হচ্ছে 9, অর্থাৎ
গ্লসোফ্যারিঞ্জিয়াল স্নায়ুর মাধ্যমে কি করে, সংকেতকে মস্তিষ্কের মেডুলা অবলঙ্গটায় পাঠায়। ঠিক আছে, এখন যখন মেডুলা অবলঙ্গটায় গেল, রক্তচাপ যখন বেড়ে গিয়েছিল তখন রক্তের প্রবাহ এবং হৃৎপিণ্ডের পাম্পিং মেকানিজমকে সে কমিয়ে দিয়েছিল, এবং যখন রক্তচাপ পড়ে গেল বা রক্তচাপ কমে গেল তখন সে কি করবে, তখন হৃৎস্পন্দন আরও দ্রুত করে দিবে। তার মানে রক্তের পাম্পিং মেকানিজম, হৃৎপিণ্ডের পাম্পিং মেকানিজম আরও দ্রুত হবে, আরও সজোরে সংকুচিত হবে, ফলে কি হবে, ধমনীর ভেতর দিয়ে আরও বেশি পরিমাণ রক্ত প্রবাহিত হবে এবং রক্তচাপটা কি হবে, স্বাভাবিক হয়ে আসবে। আশা করি বুঝতে পারলাম। এবার চলে আসবো নিম্নচাপ বায়োরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর কিভাবে কাজ করে, এর অবস্থান দেখো। সেটা কোথায় থাকে, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য প্রশ্ন। বড় বড় সিস্টেমিক শিরা, পালমোনারি রক্তবাহিকা, ডান অ্যাট্রিয়াম ও ভেন্ট্রিকলের প্রাচীরে এই ব্যারোরিসেপ্টরগুলো অবস্থান করে। তাহলে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর, তার মানে রক্তের চাপ কমে গিয়েছে, এখন তোমাকে রক্তের চাপ বাড়াতে হবে। এই রক্তের চাপ সে কিভাবে বাড়ায়, সে রক্তের আয়তন বাড়িয়ে দেয়। সে রক্তের আয়তন বাড়িয়ে দিয়ে কি করে, রক্তের চাপ বাড়িয়ে তোলে। ধরো একটা পাত্রের মধ্যে বা ধরো একটা বেলুনের মধ্যে আগে 1 লিটার রক্ত ছিল, এখন কোনোভাবে যদি সেই রক্তের আয়তনকে বাড়িয়ে দেওয়া যায়, 1 লিটার থেকে আমি 2 লিটার করে ফেললাম, তাহলে বেলুনের মধ্যে রক্তের চাপ বাড়বে না। আগে যেই বেলুন 1 লিটার রক্ত ধারণ করতো সে এখন 2 লিটার রক্ত ধারণ করছে, তার মানে রক্তের চাপ বেড়ে যাচ্ছে। যেহেতু সে রক্তের আয়তন বাড়িয়ে দিয়ে রক্তচাপকে বাড়ায়, এ কারণে আমি নিম্নচাপ ব্যারোরিসেপ্টর অপর নামকে কি বলি, আয়তন রিসেপ্টর। তার মানে যখন রক্তের চাপ কমে যায় তখন এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কি করে, রক্তের আয়তন বাড়িয়ে রক্তচাপকে বাড়িয়ে দেয়। এবার এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কোথায় থাকে মনে রাখার জন্য আমি একটা ছন্দ মনে রাখবো, সেটা হচ্ছে ডানে সাপ। দেখি ডান দিয়ে কি হয়, খেয়াল করো, ডান দিয়ে হয় ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকল। সাপ দিয়ে কি হয়, সাপের শতে হয় সিস্টেমিক শিরা, পথে হয় পালমোনারি রক্তবাহিকা। তার মানে ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল, সিস্টেমিক শিরা এবং পালমোনারি রক্তবাহিকা, এই 4টা জায়গায় কি থাকে, নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর থাকে। এইবার এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর ও রক্তচাপ যে কমে গিয়েছে এই সংকেতটা কোথায় পাঠায়, সে এই সংকেতটা পাঠায় মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। উচ্চচাপ ব্যারোরিসেপ্টর সংকেতকে কোথায় পাঠায়, মেডুলা অবলঙ্গটায়, এবং নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সে সংকেতকে কোথায় পাঠায়, হাইপোথ্যালামাসে। আচ্ছা, এইবার এই নিম্নচাপ ব্যারোরিসেপ্টর কিভাবে আমার রক্তচাপকে নিয়ন্ত্রণ করে দেখি। প্রথমে আমি ধরলাম যে রক্তের আয়তন কমে গেছে। রক্তের আয়তন যদি কমে যায় তাহলে কি হবে, রক্তচাপও কমে যাবে। তখন রক্তচাপ যখন কমে যায় তখন করে কি, যে নিম্নচাপ ব্যারোরিসেপ্টর বা আয়তন রিসেপ্টর তুমি জানো যে সে সংকেতকে কোথায় পাঠায়, সে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে প্রেরণ করে। দেখো তখন কি করে, এই আয়তন রিসেপ্টর মস্তিষ্কের হাইপোথ্যালামাসে বার্তা প্রেরণ করে, হাইপোথ্যালামাসকে জানায় যে আমার ব্লাড প্রেশার কি করছে, ফল করছে। তখন কি হয়, মস্তিষ্কের হাইপোথ্যালামাসে কি থাকে, পিটুইটারি গ্ল্যান্ড থাকে, পিটুইটারি গ্রন্থি। এই পিটুইটারি গ্রন্থি থেকে কি হয়, অ্যান্টিডাইইউরেটিক বা ভ্যাসোপ্রেসিন নামক হরমোন ক্ষরণ হয়। তার মানে কি যখন রক্তের চাপ কমে যাচ্ছে তখন আয়তন রিসেপ্টর সেটা শনাক্ত করে সেই সিগন্যালটা পাঠাচ্ছে মস্তিষ্কের হাইপোথ্যালামাসে। হাইপোথ্যালামাসে থাকে আমার পিটুইটারি গ্রন্থি। সেই পিটুইটারি গ্রন্থি কি করে, অ্যান্টিডাইইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন নামক হরমোন কি করে, ক্ষরণ করে। এই হরমোনের কাজ কি, এই হরমোন বৃক্কনালিকায় পানির পুনঃশোষণ বাড়িয়ে দেয়। যদি তুমি অধ্যায় 6 পড়ে থাকো তাহলে তোমার বিষয়টা বোঝাটা সহজ, ঠিক আছে। তার মানে আমার রেনাল টিউবিউলসে কি হয়, পানি শোষণ বাড়িয়ে দেয়। তার মানে আমার বৃক্ক তখন কি করে, আরও বেশি পরিমাণ পানি শোষণ করে। যেই পানিটা মূত্র আকারে বের হয়ে যেত, এখন সেটা মূত্র আকারে কম বের হয়ে বাকি পানিটা কি হয়, শরীরে শোষিত হয়। শরীরে শোষিত হয়ে কোথায় আসে, সেটা রক্তে আসে। এসে করে কি, সেই রক্তের সাথে পানি মিশে ওভারঅল রক্তের আয়তনটা কি হয়, বেড়ে যায়। রক্তের আয়তন যখন বেড়ে যায় তখন কি হয়, রক্তচাপও বেড়ে যায়, ঠিক আছে।
এইবার এই ভ্যাসোপ্রেসিন আরেকটা কাজ করে, যেহেতু তোমার হচ্ছে চাপ কমে গেছে, এখন তাহলে কি করা যেতে পারে, রক্তনালিকাকে যদি হচ্ছে আর একটু সংকুচিত করে দেওয়া যায়, তাহলে হচ্ছে রক্তের চাপটা একটু বাড়তে পারে। ঠিক আছে, যেমন হচ্ছে আমরা প্লাস্টিকের পাইপ দেখি না, যে প্লাস্টিকের পাইপ দিয়ে যখন পানি পড়ে, আমরা যখন এই পাইপের মাথায় আঙুল দিয়ে চাপ দিয়ে ধরি, তখন কি হয়, পানির স্পিড বেড়ে যায়, প্রেশার সেখানে বেড়ে যায়। তার মানে হচ্ছে আমার কি হচ্ছে, রক্তনালিকাকে যদি আমি সংকোচন করতে পারি, তাহলেও কি হবে, রক্তচাপ বেড়ে যাবে। তাহলে খেয়াল করো, ভ্যাসোপ্রেসিন আরেকটা কাজ করে, তার সেই আরেকটা কাজ হচ্ছে সে কি করে, রক্তনালিকার সংকোচন ঘটিয়ে রক্তচাপকে বৃদ্ধি করে। ঠিক আছে, যদি তাই হয়, এবার এখান থেকে তোমাদের জন্য একটা হচ্ছে এমসিকিউ আছে। সেই এমসিকিউটা হচ্ছে, দেখো যে রক্তের আয়তন তথা চাপ কমে গেলে স্বয়ংক্রিয় বা সিম্প্যাথেটিক স্নায়ু উদ্দীপ্ত হওয়ায় বৃক্কের অন্তর্বাহী ধমনীর জাক্সটাগ্লোমেরুলার কোষ থেকে রেনিন এনজাইম ক্ষরণ বেড়ে যায়। এখন যারা হচ্ছে এখনো পর্যন্ত অধ্যায় 6টা পড়ো নাই, বৃক্কের অধ্যায়টা পড়ি নাই, তারা হচ্ছে হয়তো বা বৃক্কের অন্তর্বাহী ধমনী এই জিনিসগুলো বুঝতে একটু সমস্যা হবে। তো আমরা অত জটিলতায় যাব না, আমরা ধরে রাখবো যে বৃক্কের মধ্যে একটা সেল আছে, কিডনির মধ্যে একটা সেল আছে, সেই সেলটা বা সেই কোষের নাম হচ্ছে জাক্সটাগ্লোমেরুলার সেল। সেই সেল থেকে কি হয়, রেনিন এনজাইম ক্ষরণ হয়। মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, বৃক্কের জাক্সটাগ্লোমেরুলার সেল থেকে কোন এনজাইম ক্ষরণ হয়, রেনিন এনজাইম ক্ষরণ হয়। বা রেনিন এনজাইম ক্ষরণ হয় কোথা থেকে, বৃক্ক বা কিডনি থেকে। সেই রেনিন এনজাইমটা কি করে, কয়েকটা জটিল প্রক্রিয়ার মাধ্যমে কি করে, রক্তচাপকে বাড়িয়ে দেয়, রক্তের আয়তন বৃদ্ধির মাধ্যমে রক্তচাপকে বাড়িয়ে দেয়। তার মানে তুমি কি দেখতে পেলে, তুমি দেখতে পেলে যে হচ্ছে যে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর বা আয়তন রিসেপ্টর, ওর ভূমিকা রক্ত সংবহনেও আছে, ওর ভূমিকা রেচন উভয় তন্ত্রে দেখতে পাওয়া যায়। ঠিক আছে, যদি তাই হয়, এবার আমরা চলে আসব মানবদেহে রক্ত সংবহন, খুবই গুরুত্বপূর্ণ সিকিউ এমসিকিউ সব কিছুর জন্য। তাহলে চলে আসি মানবদেহে রক্ত সংবহন। আমাকে জানতে হবে যে প্রথম লাইন, মানুষের রক্ত সংবহন তন্ত্র কিরূপ, মানুষের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে বদ্ধ ধরনের, অর্থাৎ সেটা মুক্ত না। কেন মুক্ত না, কারণ হচ্ছে রক্ত হৃৎপিণ্ড, ধমনী, শিরা, কৈশিক জালিকা এদের ভেতর দিয়ে, এই সমস্ত যদি নালিকা বা পাইপ চিন্তা করি, এই সমস্ত পাইপের ভেতর দিয়ে প্রবাহিত হয়, সে উন্মুক্ত পথে চলাচল করে না। এই কারণে আমাদের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের। এবং আমাদের রক্ত সংবহন তন্ত্রকে আমি কীরকম বলতে পারি, আমাদের রক্ত সংবহন তন্ত্র হচ্ছে দ্বিচক্রীয় সংবহন। এমসিকিউ এখানে দুইটা, মানুষের রক্ত সংবহন তন্ত্র বদ্ধ ধরনের এবং রক্ত সংবহন তন্ত্র কেমন, দ্বিচক্রীয় সংবহন। এবার সেই দ্বিচক্রীয় কি কি, সিস্টেমিক চক্র এবং পালমোনারি চক্র। এবার দেখা যাক মানবদেহে রক্ত সংবহন কয় প্রক্রিয়ায় হতে পারে। মানবদেহে সচরাচর 4 প্রক্রিয়ায় রক্ত সংবহন সংঘটিত হয়। একটা হচ্ছে সিস্টেমিক, একটা হচ্ছে পালমোনারি, একটা হচ্ছে পোর্টাল, একটা হচ্ছে করোনারি। তার মানে এটা মনে রাখার জন্য আমরা লিখে রাখবো PPSC। ওকে, পালমোনারি সংবহন, পোর্টাল সংবহন, সিস্টেমিক সংবহন এবং করোনারি সংবহন। তার মানে মানবদেহে রক্ত সংবহন কয়ভাবে সংঘটিত হয়, 4 ভাবে। ঠিক আছে, যদি তাই হয়, আমরা তাহলে চলে আসি এই প্রত্যেকটা সংবহন সম্পর্কে বিস্তারিত আলোচনা, এবং সেখান থেকে কি সিকিউ বা এমসিকিউ আমাদের পড়তে হবে। তো সবার প্রথম চলে আসবো সিস্টেমিক সংবহন। সিস্টেমিক সংবহনে কি হয়, এবার আমি তোমাকে বলি, এখান থেকে 4টা সংবহনের জন্য এমসিকিউ এর জন্য কি পড়তে হবে, সিকিউ এর জন্য কি পড়তে হবে। এমসিকিউ এর জন্য তোমার প্রত্যেকটা সংবহনের পাথওয়ে জানতে হবে। কেননা হচ্ছে পাথওয়ে দিয়ে সত্য মিথ্যা দিয়ে দিবে, যে সঠিক নয় কোনটি, পাথওয়ে নয় কোনটি। তার মানে তোমাকে প্রপার পাথওয়েগুলো জানতে হবে, যে ঠিক এখান থেকে এখানে গিয়ে তারপর এখানে গিয়ে এখানে ফিরে আসছে, কারণ এগুলোর মধ্যে সুইচ করাটা কি সহজ। তাহলে যদি তাই হয়, চলে আসবো সিস্টেমিক সংবহন। দেখো তো সিস্টেমিক সংবহনে কি হয়, প্রথম লাইন, সব 4টা সংবহনের প্রথম লাইন গুরুত্বপূর্ণ, কেননা প্রথম লাইন ছাড়া ভিতরেগুলো হচ্ছে মেকানিজম। দেখো কি হচ্ছে প্রথম লাইনে, যে সংবহনে রক্ত কি করে, বাম ভেন্ট্রিকল থেকে বিভিন্ন রক্ত বাহিকার মাধ্যমে অঙ্গগুলোতে পৌঁছায় এবং অঙ্গ থেকে
ডান অ্যাট্রিয়ামে ফিরে আসে তাকে বলা হয় সিস্টেমিক সংবহন। তার মানে খেয়াল করো, সিস্টেমিক সংবহনে কি ঘটনা ঘটছে, রক্ত কোথা থেকে কোথায় যাচ্ছে, রক্ত যাচ্ছে বাম ভেন্ট্রিকল থেকে এবং বিভিন্ন প্রক্রিয়ায় ফিরে আসছে আবার কোথায়, ডান অ্যাট্রিয়ামে। ফ্লো চার্টটা দেখো, খুব সহজ। রক্ত যাচ্ছে কই থেকে, বাম ভেন্ট্রিকল থেকে, আবার ফিরে আসছে কোথায়, ডান অ্যাট্রিয়ামে। এখন ডান অ্যাট্রিয়ামে যে রক্ত ফিরে আসলো, তারপরে কি সেই অ্যাট্রিও ভেন্ট্রিকুলার পাথওয়েতে সে আবার কোথায় যাবে, ডান অ্যাট্রিয়াম থেকে সে ডান ভেন্ট্রিকলে যাবে। খেয়াল করো, এমসিকিউ, সব সিস্টেমিক ধমনির উদ্ভব হয় কোথা থেকে, সিস্টেমিক ধমনির উদ্ভব হয় হচ্ছে অ্যাওর্টা বা মহাধমনী থেকে। আর অ্যাওর্টার উদ্ভব ঘটে কোথায়, অ্যাওর্টার উদ্ভব ঘটে বাম ভেন্ট্রিকলে। আমরা আগের লেকচারে পড়েছিলাম যে বাম ভেন্ট্রিকল থেকে কি হয়, বাম ভেন্ট্রিকল থেকেই অ্যাওর্টার উদ্ভব ঘটে এবং বাম ভেন্ট্রিকলের সংকোচনে অক্সিজেনবাহী রক্ত কি করে, সারা দেহে ছড়িয়ে পড়ে। তাহলে দেখো কি ঘটে, হৃৎপিণ্ডের সংকোচনের ফলে, ধরো যদি আমরা দেখি হৃৎপিণ্ডের সংকোচনের ফলে বাম ভেন্ট্রিকল থেকে রক্ত প্রথমে কি হয়, অ্যাওর্টার ভিতর দিয়ে ধমনীতে প্রবেশ করে। এই যে যদি আগের চিত্রটা দেখি, দেখো এই দেখো হৃৎপিণ্ডের সংকোচন হচ্ছে, এই হচ্ছে বাম ভেন্ট্রিকল। দেখো বাম ভেন্ট্রিকলের সংকোচনের ফলে কি হচ্ছে, রক্ত কোথায় প্রবেশ করছে, রক্ত প্রবেশ করছে অ্যাওর্টায়। দেখো রক্ত, এই যে এটা হচ্ছে অ্যাওর্টা, রক্ত অ্যাওর্টায় প্রবেশ করছে, অ্যাওর্টায় প্রবেশ করে এই যে দেখো এই অ্যাওর্টা হয়ে সে সারা দেহে ছড়িয়ে পড়ছে। তারপর দেখো কি বলছে, যে অ্যাওর্টার মধ্য দিয়ে কি করে, ধমনীতে প্রবেশ করে, তারপর সেটা কোথায় যায়, সারা দেহে বিভিন্ন টিস্যু এবং সেই বিভিন্ন অঙ্গের ধমনিকা অর্থাৎ ধমনির যে শাখা অর্থাৎ আর্টারিওল, সেখানে আর্টারিওল হয়ে কৈশিক নালিকার মাধ্যমে কি করে, প্রবাহিত হয়। তারপর বিভিন্ন অঙ্গে যাওয়ার পরে কি হয়, অঙ্গে গিয়ে রক্ত পুষ্টি এবং খাদ্যসার বহন করে নিয়ে গেল। তারপর সেই বিভিন্ন অঙ্গের পাশে থাকা কৈশিক জালিকা থেকে রক্ত কি হয়, পুনরায় আবার সংগ্রহিত হয়ে কি করে, ওই ভেনিওল বা শিরার যে শাখা কৈশিক শিরা, এর মাধ্যমে কি করে, শিরায় প্রবেশ করে। এই শিরাগুলো আবার গিয়ে মিলিত হয় হচ্ছে সুপিরিয়র ভেনা কাভা বা ঊর্ধ্ব মহাশিরা এবং ইনফিরিয়র ভেনা কাভা বা নিম্ন মহাশিরা। এই ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা যেন কোথায় উন্মুক্ত হয়, সেটা হচ্ছে হৃৎপিণ্ডের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করে এবং ডান অ্যাট্রিয়াম থেকে পরবর্তীতে হৃৎপিণ্ডের রক্তটা কোথায় যায়, রক্তটা ডান ভেন্ট্রিকলে যায়। এভাবেই কি হয়, সিস্টেমিক সংবহন সমাপ্ত হয়। এটা বুঝতে খুব বেশি সময় লাগবে না যদি তোমরা আগের লেকচারগুলোতে মনোযোগ দাও। তার মানে কি হচ্ছে, বাম ভেন্ট্রিকল থেকে যখন আমি সংকোচন হলো, অ্যাওর্টার মাধ্যমে ধমনী হয়ে, ধমনীর শাখা হয়ে, ক্যাপিলারিজ হয়ে বিভিন্ন টিস্যু এবং অঙ্গে রক্ত গেল। সেই টিস্যু এবং অঙ্গ থেকে পরবর্তীতে আবার কৈশিক জালিকা হয়ে কৈশিক শিরার মাধ্যমে শিরায় রক্তগুলো ফিরে আসলো, শিরাগুলো মিলে তৈরি করলো মহাশিরা। সেই মহাশিরাগুলো হয়ে ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে রক্ত কি করলো, আবার ডান অ্যাট্রিয়ামে এসে প্রবেশ করলো এবং ডান অ্যাট্রিয়াম থেকে রক্ত কোথায় গেল, ডান ভেন্ট্রিকল। তাহলে এই সংবহনকে আমি কি বলি, এই সংবহনকে আমি বলি হচ্ছে সিস্টেমিক সংবহন। আশা করি বুঝতে পেরেছি। এবার আমরা চলে আসবো হচ্ছে পালমোনারি সংবহন। একই কথা, পাথওয়ে খুবই গুরুত্বপূর্ণ। দেখি পালমোনারি সংবহন তার মানে ফুসফুস সম্পর্কিত অবশ্যই কিছু। দেখো কি বলছে, যে সংবহনে রক্ত কি করে, হৃৎপিণ্ডের ডান ভেন্ট্রিকল থেকে ফুসফুসে পৌঁছায় এবং ফুসফুস থেকে বাম অ্যাট্রিয়ামে ফিরে আসে, তাকে বলা হয় পালমোনারি বা ফুসফুসীয় সংবহন। এটা তো খুব সহজ হয়ে গেল। দেখো আমরা যদি একটা হৃৎপিণ্ড চিন্তা করি, ধরো এই হচ্ছে একটা হৃৎপিণ্ড, খেয়াল করো এই ছিল আমার ডান ভেন্ট্রিকল, ডান ভেন্ট্রিকলে ছিল কি, ফুসফুসীয় ধমনী। এই ডান ভেন্ট্রিকলের ফুসফুসীয় ধমনী দিয়ে কি হতো, ডান ভেন্ট্রিকলের সংকোচনের ফলে এই ফুসফুসীয় ধমনী দিয়ে রক্ত কোথায় যেত, রক্ত যেত হচ্ছে ফুসফুসে। রক্ত যখন ফুসফুসে যেত, ফুসফুসে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা কি হতো, পরিশুদ্ধ হয়ে অক্সিজেন যুক্ত হতো। পরিশুদ্ধ হওয়া মানে আসলে সেখান থেকে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাওয়া, কার্বন ডাই অক্সাইড বের হয়ে যেত এবং এর মধ্যে কি হতো, অক্সিজেন যুক্ত হতো এবং সেই অক্সিজেনবাহী রক্ত কি করতো, আবার অক্সিজেনবাহী রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে কি করতো, বাম অ্যাট্রিয়ামে এসে প্রবেশ করত। এটাই হচ্ছে আমার পালমোনারি
সংবহন। তাহলে দেখো কি কথা বললো, ঠিক এটাই। ডান ভেন্ট্রিকল থেকে পালমোনারি ধমনীর মাধ্যমে রক্ত কোথায় গেল? ফুসফুসে গেল। ফুসফুস থেকে রক্ত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করলো, অক্সিজেন গ্রহণ করলো, তারপর সেই অক্সিজেনেটেড ব্লাড কি করলো? পালমোনারি শিরার মাধ্যমে বাম অ্যাট্রিয়ামে আসলো, এবং বাম অ্যাট্রিয়াম থেকে সেটা আস্তে আস্তে কি করলো? বাম ভেন্ট্রিকলে আসলো। এই তো, এটাই হচ্ছে আমার পালমোনারি সংবহন। পরবর্তীতে কি হয়? সেই বাম ভেন্ট্রিকলের সংকোচনে রক্তটা কি হয়? অ্যাওর্টার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে পড়ে, যেটা হচ্ছে আবার সিস্টেমিক সংবহনের ভিতরে চলে যায়। তো আশা করি এই দুইটা ফ্লো চার্ট বুঝতে তোমাদের সমস্যা হয়নি। এই দুটো ফ্লো চার্ট এমসিকিউ এর জন্য বলো, সত্য মিথ্যার জন্য সিকিউ, সবগুলোর জন্য মাস্ট। এবার চলে আসবো আমরা পোর্টাল সংবহন। পোর্টাল সংবহন কি? দেখো, বলা হচ্ছে যে সিস্টেমিক ও পালমোনারি এই দুইটা সংবহন চক্র ছাড়াও অনেক মেরুদণ্ডী প্রাণীতে রক্ত অন্য একটা পার্শ্ব পথেও কি সংবহিত হয়। এটাকে আমরা কি বলি? পোর্টাল সংবহন। এই পোর্টাল সংবহনটা কি? দেখো কি বলা হচ্ছে, যে এ সমস্ত ক্ষেত্রে কোনো অঙ্গের কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা হৃৎপিণ্ডের দিকে অগ্রসর হওয়ার পথে অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে এবং সেখানে পুনরায় জালিকায় বিভক্ত হয়। এ ধরনের রক্ত সংবহনকে কি বলা হয়? পোর্টাল সংবহন। যদি কথাটা বুঝতে না পারি, খেয়াল করো, ধরো এই হচ্ছে আমার একটা অঙ্গ, কি হওয়া উচিত ছিল? দেখো, এই যে অঙ্গ থেকে যে কৈশিক জালিকাগুলোর সৃষ্টি হওয়ার কথা ছিল, এই কৈশিক জালিকা থেকে আমার এগুলো কিসে গিয়ে মিলতো? এগুলো শিরায় গিয়ে মিলতো। সেই শিরা হচ্ছে মহাশিরায় গিয়ে মিলে কি হতো? হৃৎপিণ্ডে আসতো। কিন্তু বলা হচ্ছে পোর্টাল সংবহনের ক্ষেত্রে যে সেই শিরা সরাসরি হৃৎপিণ্ডে না এসে কি করে? অন্য একটা অঙ্গে প্রবেশ করে। ধরলাম এই হচ্ছে অন্য একটা অঙ্গ, সেই অঙ্গে প্রবেশ করে, সেই অঙ্গে প্রবেশ করে আবার তারা কি করে? আবার তারা কৈশিক জালিকায় বিভক্ত হয়, এবং আবার সেই কৈশিক জালিকাগুলো একত্রিত হয়ে শিরা ফর্মেশন করে, এবং সেই শিরা পরবর্তীতে কি করে? হৃৎপিণ্ডে চলে আসে। তাহলে মাঝখানে কেন এই বিভক্তি, এটা নিয়ে আমরা সামনে জানব। দেখো, ঠিক তাই বলা হচ্ছিল যে এসব ক্ষেত্রে কি হয়? কোনো অঙ্গের কৈশিক জালিকা থেকে উৎপন্ন শিরা, সেই শিরাটা সরাসরি হৃৎপিণ্ডে আসার কথা ছিল, কিন্তু সেটা না এসে কি করে? অন্য একটি মাধ্যমিক অঙ্গে প্রবেশ করে এবং সেখানে পুনরায় জালিকায় বিভক্ত হয়। এটাকে আমরা কি বলি? পোর্টাল সংবহন। দেখো এমসিকিউ, মেরুদণ্ডী প্রাণীতে কয় রকম পোর্টাল সংবহন দেখা যায়? দুই রকমের। একটা হচ্ছে তোমার হ্যাপাটিক বা যকৃত পোর্টাল সংবহন, আর একটা হচ্ছে বৃক্কীয় বা রেনাল পোর্টাল সংবহন। কিন্তু মানুষ সহ অন্যান্য বেশিরভাগ স্তন্যপায়ীতে রেনাল সংবহন হয় না, রেনাল পোর্টাল সংবহন হয় না। তার মানে মানুষে শুধুমাত্র কোন পোর্টাল সংবহন দেখা যায়? মানুষে শুধুমাত্র যকৃত বা হ্যাপাটিক পোর্টাল সংবহন দেখা যায়। এবার আমরা দেখব যে যকৃত বা হ্যাপাটিক পোর্টাল সংবহনটা আসলে কি। খেয়াল করো, হ্যাপাটিক বা যকৃত পোর্টাল সংবহনে কি হচ্ছে? পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্র ও প্লীহা। তার মানে আমি বুঝতে পারছি যে আমার পরিপাকের সাথে সম্পর্কিত, আমার পরিপাকতন্ত্রের যে অঙ্গগুলো আছে সেখান থেকে কি হয়? কৈশিক জালিকার মাধ্যমে সংগ্রহিত রক্ত কি করে? হ্যাপাটিক পোর্টাল শিরা ফর্মেশন করে। তার মানে হচ্ছে পাকস্থলী, ক্ষুদ্রান্ত, অগ্নাশয়, অন্ত্র, প্লীহা এই সমস্ত জায়গা থেকে কৈশিক জালিকার মাধ্যমে রক্ত কি করে? হ্যাপাটিক পোর্টাল শিরা দিয়ে সরাসরি হৃৎপিণ্ডে না এসে কি করে? যকৃতের ভিতর দিয়ে প্রবাহিত হয়। কেন সে একটা মাধ্যমিক অঙ্গে গেল? কেন সে যকৃতে গেল? কারণ দেখো, এই যকৃতে এই হ্যাপাটিক পোর্টাল শিরাটা আবার কৈশিক জালিকায় বিভক্ত হয়। এই কৈশিক জালিকাগুলো পুনরায় একত্রিত হয়ে কি করে? হ্যাপাটিক শিরা গঠন করে। এই হ্যাপাটিক শিরা পরবর্তীতে ইনফিরিয়র ভেনা কাভার সাথে সংযুক্ত হয়ে হৃৎপিণ্ডে পৌঁছায়। তাহলে কি ঘটনা ঘটলো? প্রথমে পৌষ্টিক অঙ্গসমূহ থেকে হ্যাপাটিক পোর্টাল শিরার মাধ্যমে, হ্যাপাটিক মানে কি? হ্যাপাটিক শব্দটা হচ্ছে যকৃতের অ্যাডজেক্টিভ বলতে পারো। তার মানে যকৃত
পোর্টাল মানে কি, যে হচ্ছে পরিবহন করে নিয়ে যাচ্ছে, তার মানে যেই শিরা যকৃতে পরিবহন করে নিয়ে যাচ্ছে রক্তকে, তাকে আমি বলছি হেপাটিক পোর্টাল শিরা। তার মানে পৌষ্টিক অঙ্গসমূহ থেকে রক্ত কি করছে, হেপাটিক পোর্টাল শিরার মাধ্যমে কোথায় যাচ্ছে, যকৃতে। যকৃতে গিয়ে সে হচ্ছে আবার কৈশিক জালিকায় বিন্যস্ত হচ্ছে। সেখানে সে কৈশিক জালিকায় বিন্যস্ত হওয়ার পরে সেই কৌশিক জালিকাগুলো পরবর্তীতে আবার একত্রিত হয়ে কি গঠন করছে, হেপাটিক শিরা। সেই হেপাটিক শিরা পরবর্তীতে ইনফিরিয়র ভেনা কাভার সাথে মিলে হৃৎপিণ্ডে প্রবেশ করছে। তাহলে এই যে এতটুকু জায়গা, এটাই হচ্ছে আমার হেপাটিক সংবহন। এই হেপাটিক সংবহনের প্রয়োজনীয়তা কি ছিল, এইটা হচ্ছে এই অংশটুকু মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য সত্য মিথ্যায় আসবে এবং এইচএসসির জন্য হচ্ছে সিকিউ। তার মানে এটা হচ্ছে সিকিউ এমসিকিউ দুটোই। দেখি তাহলে হেপাটিক পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তা কি ছিল। খেয়াল করে দেখো, আমার পৌষ্টিক নালী থেকে সেই রক্তের সাথে শোষিত খাদ্য উপাদানগুলো যকৃতে এসে পৌঁছায়। সেই শোষিত খাদ্য উপাদানগুলো কি ছিল, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এইসব। তাহলে এগুলো যখন যকৃতে আসে সেখানে কি হয়, অতিরিক্ত গ্লুকোজ তখন গ্লাইকোজেনে পরিণত হয়, ভবিষ্যতের জন্য জমা হয়ে থাকে। তার ফলে কি হলো, রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ হলো। যখন আবার দেহকোষের মধ্যে গ্লুকোজের অভাব হয় তখন কি হয়, সেই সঞ্চিত গ্লাইকোজেন ভেঙে কি করে, গ্লুকোজ সরবরাহ করে, আবার সেটা রক্তে প্রবাহিত হয়। এবং কি হলো, আমার রক্তের মধ্যে যে দূষিত উপাদানগুলো ছিল, সেই উপাদানগুলো যেমন হচ্ছে ধরো নাইট্রোজেন ঘটিত পদার্থ অ্যামোনিয়া, সেটা হচ্ছে যকৃতে এসে কি করছে, অর্নিথিন চক্রের মাধ্যমে ইউরিয়ায় পরিণত হচ্ছে এবং পরবর্তীতে সেটা বৃক্কের মাধ্যমে দেহের বাইরে বের হচ্ছে, যার ফলে কি হচ্ছে, রক্ত পরিশুদ্ধ হচ্ছে। তার মানে হেপাটিক সংবহনের ফলে কি হচ্ছে, হেপাটিক সংবহনের ফলে সেই পৌষ্টিক তন্ত্র থেকে আসা অতিরিক্ত গ্লুকোজ গ্লাইকোজেনে পরিণত হচ্ছে, যার ফলে রক্তের গ্লুকোজ লেভেল ঠিক থাকছে এবং হচ্ছে সেখানে নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ ছিল, রক্তের মধ্যে নাইট্রোজেন ঘটিত যে বর্জ্য পদার্থ ছিল, সেই নাইট্রোজেন ঘটিত বর্জ্য পদার্থ অ্যামোনিয়ায় পরিণত হয়ে বৃক্কের মাধ্যমে দেহের বাইরে বের হয়ে যাচ্ছে, প্রস্রাব হিসেবে, মূত্র হিসেবে দেহের বাইরে বের হয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, রক্ত পরিশুদ্ধ হচ্ছে এবং যকৃত কি করে, রক্তের প্রোটিন তৈরি করে, যেগুলো হচ্ছে রক্তের মধ্যে সে কি করছে, সরবরাহ করছে। তার মানে এইগুলো হচ্ছে হেপাটিক পোর্টাল সংবহনের প্রয়োজনীয়তা। এবার আমরা চলে আসবো সর্বশেষ সংবহন, যেটা হচ্ছে করোনারি সংবহন। তাহলে করোনারি সংবহন, এটা হচ্ছে আমরা গত লেকচারে পড়ে এসেছি। আমি বলেছিলাম যে হৃৎপিণ্ড যে এত কাজ করছে, সারা সময় সার্বক্ষণিক হচ্ছে সে রক্ত পাম্প করে যাচ্ছে, হৃৎপিণ্ডের এই কাজের জন্য তো শক্তি প্রয়োজন, তার কোষেরও তো কি পুষ্টি প্রয়োজন। তাহলে সেই পুষ্টিগুলো সে কিভাবে পাবে, এই পুষ্টিগুলো হৃৎপিণ্ডের ভেতরে থাকা রক্ত থেকে সে নিতে পারে না। তার মানে হৃৎপিণ্ড তার টিস্যুর জন্য বা তার কোষের জন্য যে পুষ্টি প্রয়োজন, সেই পুষ্টি ভেতরকার রক্ত থেকে নিতে পারে না, অর্থাৎ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের ভেতরে সদা প্রবাহমান যে রক্ত, সেটা থেকে সে নিতে পারে না। এর জন্য আলাদা সংবহন তন্ত্রের প্রয়োজন হয় এবং সেই সংবহন তন্ত্রকে আমি কি বলি, করোনারি সংবহন তন্ত্র। তার মানে দেখো যে হৃৎপিণ্ডের নিজের জন্য পুষ্টি এবং অক্সিজেন প্রয়োজন এবং এই চাহিদা পূরণ হয় কিসের মাধ্যমে, করোনারি সংবহন তন্ত্রের মাধ্যমে। অর্থাৎ হৃৎপিণ্ডের যে হৃৎপেশি রয়েছে, সেই হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে কি বলে, করোনারি রক্ত সংবহন। এমসিকিউ, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। হৃৎপেশিতে রক্ত সঞ্চালনকারী সংবহনকে কি বলা হয়, করোনারি সংবহন। এবার খেয়াল করো করোনারি সংবহনটা কিভাবে হচ্ছে। আমি ঠিক যেই কথাটা বলেছিলাম যে হৃৎপিণ্ডের প্রাচীরে সরাসরি হৃদগহ্বর বা সেই প্রকোষ্ঠগুলো থেকে রক্ত সঞ্চালিত হতে পারে না। মানে প্রাচীর সরাসরি সেই গহ্বর বা প্রকোষ্ঠগুলো থেকে রক্ত নিজের কাজে ব্যবহার করতে পারে না। তাহলে সে কিভাবে করে, সে হচ্ছে করোনারি সংবহন তন্ত্রের মাধ্যমে করে। এই করোনারি সংবহন তন্ত্রের সৃষ্টি কোথায়, সিস্টেমিক ধমনীর গোড়া থেকে করোনারি ধমনীর সৃষ্টি হয়। তার মানে সিস্টেমিক ধমনীর গোড়া থেকে কি হয়, করোনারি ধমনীর সৃষ্টি হচ্ছে। ঠিক আছে, তাহলে দেখো এই সিস্টেমিক ধমনীর গোড়া থেকে সৃষ্ট করোনারি ধমনীর মাধ্যমে কি হচ্ছে, হৃৎপিণ্ডের প্রাচীর
অক্সিজেন সমৃদ্ধ রক্ত পাচ্ছে, সে সেটা ব্যবহার করছে, যার ফলে সেখানে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, রক্তের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশছে। পরবর্তীতে সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা, অর্থাৎ হৃৎপিণ্ডের প্রাচীরের সেই কার্বন ডাইঅক্সাইড সমৃদ্ধ রক্তটা করোনারি শিরার মাধ্যমে কি করছে, আবার হৃৎপিণ্ডের ডান এট্রিয়ামে প্রবেশ করছে। দেখো খুব মজার একটা বিষয়, রিকল করতে সহজ। তুমি কিন্তু জানো যে ডান এট্রিয়ামে কি হচ্ছিল, হৃৎপ্রাচীর থেকে রক্ত আসছিল, কার্বন ডাইঅক্সাইড রক্ত আসছিল, তার মানে এখানেও ঠিক তাই বলা হলো। দেখো তাহলে সেই ফ্লোচার্টটা, সিস্টেমিক ধমনী গোড়া থেকে সৃষ্টি হচ্ছে করোনারি ধমনী। সেই করোনারি ধমনী কি করছে, হৃৎপ্রাচীরে অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করছে। সেখানে রক্তের ইউটিলাইজেশনের ফলে কি হচ্ছে, রক্তের সাথে কার্বন ডাইঅক্সাইড মিশে যাচ্ছে। সেই কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তকে কি করছে, করোনারি শিরা কোথায় নিয়ে আসছে, ডান অ্যাট্রিয়ামে নিয়ে আসছে। পরবর্তীতে ডান অ্যাট্রিয়াম আবার সেই সার্কুলেশন কমপ্লিট করছে, রক্ত ফুসফুসে গিয়ে অক্সিজেনেটেড হওয়ার জন্য এবং কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগের জন্য। তো আশা করি এই 4টা সংবহন তোমরা বুঝতে পেরেছো। এখন আর কয়েকটা লাইন যেটা হচ্ছে আমার কাছে মনে হয় যে গুরুত্বপূর্ণ, জেনে রাখা ভালো, সেই লাইনগুলো আমি বলে দিচ্ছি, যেটা তখন ব্যাখ্যা করতে গিয়ে আসলে স্কিপ হয়ে গিয়েছিল। ঠিক আগের পৃষ্ঠায় লাইনটা এইটা, হৃৎপিণ্ড থেকে রক্ত প্রবাহিত হয়ে পুনরায় হৃৎপিণ্ডে ফেরত আসতে সিস্টেমিক সংবহনের সময় লাগে কত সেকেন্ড, 25 থেকে 30 সেকেন্ড। খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন। তারপর আর 2টা লাইন যেটা গুরুত্বপূর্ণ, সেটা পালমোনারি সংবহনে শুরু হয় পালমোনারি ধমনী থেকে। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, পালমোনারি সংবহনে শুরু হয় কোথা থেকে, পালমোনারি ধমনী থেকে। আর পালমোনারি ধমনীর উদ্ভব ঘটে কোথা থেকে, উদ্ভব ঘটে ডান ভেন্ট্রিকল থেকে। তার মানে পালমোনারি ধমনীর উদ্ভব ঘটছে কোথা থেকে, ডান ভেন্ট্রিকল থেকে। এখান থেকে আর কিছু প্রয়োজন হবে না। আর সবশেষ সেটা 4টি পালমোনারি শিরার মাধ্যমে কি করে, ফুসফুস থেকে অক্সিজেনবাহিত রক্ত বা মেট্রিয়ামে ফেরত আসে। প্রতি ফুসফুস থেকে 2টি করে, সর্বমোট 4টি পালমোনারি শিরার মাধ্যমে। এই কয়েকটা ইনফরমেশন তখন আমি পড়ানোর সময় স্কিপ করে গিয়েছিলাম, এখন বলে দিলাম। তো আমাদের এই পর্যন্ত, ইনশাল্লাহ যা পড়লাম এর বাইরে পড়ার কিছু নেই। আজকে তাহলে এতটুকু পর্যন্তই। আগামী ক্লাসে কয়েকটা পেজ থেকে যায়, সেটা খুবই সহজ এবং বলা যেতে পারে এই অধ্যায়ের সবচেয়ে সহজ পড়া। আগামী লেকচারে আমরা সেটা শেষ করব। তো এই লেকচারে এতটুকুই, সম্পূর্ণ লেকচারটা তোমরা দেখবে, পড়বে। লেকচারটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে, আর তোমাদের যদি প্রশ্ন থাকে অবশ্যই প্রশ্ন করবে আমাকে। দেখা হবে পরবর্তী লেকচার নিয়ে তোমাদের সাথে। আল্লাহ হাফেজ।